আসসালামু আলাইকুম চাকরিজীবী প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের চ্যাপ্টার 9। তো চ্যাপ্টার 9-এ আমরা আজকে ডিসক্রিট ম্যাথ নিয়ে আলোচনা করব। তোমাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি যে ডিসক্রিট ম্যাথ এটা আসলে অনেক বড় একটা সিলেবাস এখানে আমাদেরকে দেওয়া হয়েছে। এই সিলেবাসটাকে আমরা আমাদের বোঝার সুবিধার্থে দুইটা অংশে আমরা বিভক্ত করেছি। আজকে আমি পার্ট 1 নিয়ে আলোচনা করব, এরপরে ভিডিওতে আমরা পার্ট 2 নিয়ে আলোচনা করব। তো শুরুতে আমরা দেখে নেই কোন কোন টপিকসগুলো আমরা কভার করব এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেখান থেকে আমাদের এমসিকিউ আসবে কোনগুলা কম টাচ করব। তো সেট এখান থেকে প্রশ্ন হবেই হবে। সেট থেকে আমরা ক্লাস 9-10-এ 9-10 থেকে যেরকম আমরা সেটের অঙ্ক করছি ম্যাক্সিমাম এটার সাথেই রিলেটেড। অনেকে হায়ার ম্যাথ ছিল, হায়ার ম্যাথে যে এবং সাধারণ গণিতে যে সমস্ত সেট নিয়ে আলোচনা করেছি আসলে এখানেও তাই, খুব বেশি ব্যতিক্রম নেই। এবং মজার ব্যাপার হলো ডিজিটাল লজিক ডিজাইনে বুলিয়ান এক্সপ্রেশনে বুলিয়ান এক্সপ্রেশনের ক্ষেত্রে যে সমস্ত আমরা রুলসগুলা পড়েছি সেগুলা এখানে কাজে লাগবে। তো সেটস এবং তার রিলেশনগুলা এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমরা পড়বো ফাংশন। তো ফাংশনের ক্ষেত্রে যখন আমরা পড়তে যাব তখন আমাদের যেটা কাজে লাগবে ডোমেন, কোডোমেন, রেঞ্জ ইত্যাদি যদি একবার বুঝে ফেলতে পারি তাহলে আমাদের জন্য আর কোনো কষ্ট হবে না। ফাংশনের ক্ষেত্রে আমরা দেখব ওয়ান টু ওয়ান ফাংশন, অন টু ফাংশন ইত্যাদি। আচ্ছা, তো এরপর এখানে এটা ইম্পর্টেন্ট খুব, প্রপোজিশনাল লজিক আরেকটা হচ্ছে প্রেডিকেট লজিক। এই দুটো ইম্পর্টেন্ট, এখান থেকে এমসিকিউ থাকবেই থাকবে, যেটা অলরেডি আমি একটু লিখে ফেলছি, ফাংশন অ্যান্ড রিকারেন্স রিলেশন। আচ্ছা, কাউন্টিং প্রিন্সিপালটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে 1 মার্ক থাকার সম্ভাবনা বেশি। সাধারণত কাউন্টিং এর কথা চলে আসলে আমাদের পারমুটেশন কম্বিনেশনের কথা মনে হয়, এছাড়া অনেকগুলো প্রিন্সিপাল আমাদের আছে, আমরা একটু দেখব। মাস্ট গ্রাফ থিওরি থেকে একটা কোশ্চেন হবে হবে। অলরেডি আমরা ডেটা স্ট্রাকচার এবং অ্যালগরিদম পড়ার সময় কিছু গ্রাফ নিয়ে আলোচনা করেছি, মূলত সেগুলোই এখানে আবার একটু রিপিট করব এবং কোনটা দেখে বুঝতে হবে কোন গ্রাফটা কোন তার ফিচারগুলা বা বৈশিষ্ট্যগুলা কি, দ্যাটস ইট। আচ্ছা, তো নাম্বার থিওরিতে আমরা এখানে রিভার্সন এবং জেনারেটিভ ফাংশন আলোচনা করব, এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, এখানে সিম্পল একটা 1 স্টার দিয়ে আমি রাখলাম। তো আমরা আমাদের ক্লাস ওভারভিউর পরে আমরা সরাসরি চলে যাই আমাদের মূল পড়ায়। আমরা যদি বলি সেট, সেট কি? সেট মানে হলো সংগ্রহ। যে আসলে আমরা ইউনিক এলিমেন্টগুলা নিয়ে যদি যে সংগ্রহশালাটা, সেখানে অর্ডার কোনো ব্যাপার না, কোনটার পর কোনটা আসবে সেটা কোনো ফ্যাক্ট না, সেটাই আসলে যদি মূলত বলি সেট। আমরা বাস্তব জীবনে সবকিছুরই সেট দেখি, বইয়ের সেট, তাই না? একই রকম বই বা সাজানো থাকে, আমরা যখন লাইব্রেরিতে দেখি বিভিন্ন রকম সেটে সেটে সাজানো থাকে, আমরা যখন দোকানে কোনো জিনিসপত্র করতে যাই, মেডিসিন কর্নারে যাই, মেডিসিন সবগুলাতে একই জাতীয় ওষুধগুলা একই রকম সেটে সাজানো থাকে, এরকম। দ্যাটস ইট। যে এখানে যদি আমি সেটের একটা সংজ্ঞা এখানে দেওয়া হয়েছে, যে আনঅর্ডার্ড কালেকশন কার ডিস্টিংক্ট অবজেক্টসের। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারতেছি একটা হলো অর্ডার অনুযায়ী সাজানো থাকবে, ব্যাপারটা এমন নয়। তাহলে আমরা একটু যদি এখানে বোঝার চেষ্টা করি আমাদের কাছে আরো ক্লিয়ার হবে। তো এটা তোমরা আমি যেহেতু এখানে পিপিটিএক্স এ মানে পাওয়ার পয়েন্টে এতগুলা দেখানো যায় না, সেই জন্য আমি একটা ক্লাস কন্টেন্ট তোমাদের বানিয়ে রাখছি এবং এটা অনেক বেশি বড়। এটা ভয়ের কোনো কারণ নাই, এক নজর দেখলেই তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। পুরো ব্যাপারটা এখানে তুলে আনার চেষ্টা করছি। এখানে এই ক্যান্টরের ভদ্রলোক জার্মান গণিতবিদ আসলে মূলত প্রথমে সেট থিওরির প্রবক্তা হিসেবে তাকে ধরা হয়, সেই ধারণাটা দেন। এখানে আমরা মোটামুটি সবগুলা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, কিরকম? যেমন সাপোজ এই একটা সেট,
এর উপাদানগুলা কি কি? উপাদানগুলা সাপোজ 2, 3 এবং 5, তার মানে এখানে দেখা যাচ্ছে তার উপাদান 3টা উপাদান নিয়ে এই সেটটা গঠিত। এখন সেটের হাজার রকম হতে পারে, যেভাবে দিক না কেন আমরা ইনশাল্লাহ পারবো। সেটটাকে আমরা বোঝার জন্য, সেটের উপাদানগুলো সন্নিবিষ্ট করার জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেটটাকে ব্যবহার করি। ওকে, যেহেতু ক্লাস 9, 10-এ ম্যাথস সবারই পড়া আছে, তারপর আমি একটু ওভারভিউ করে যাচ্ছি যাতে কারো কোনো সমস্যা না হয়। এখানে যেমন একটা উদাহরণ দেওয়া আছে, সেট অফ ভাওয়েলস ইন ইংলিশ অ্যালফাবেট। আচ্ছা, তাহলে 5টা আমরা জানি, তাহলে কি কি? এ, ই, আই, ও, ইউ। ওকে, এই 5টা উপাদান নিয়ে কিন্তু আমার এই সেটটা গঠিত হলো। এখানে যদি আমি বলি সেট অফ অড নাম্বার, ওকে, লেস দেন, শর্ত জুড়ে দিছে কি 10, 10-এর চাইতে ছোট হতে হবে। 10-এর চাইতে ছোট কে কে? তাহলে 1, 3, 5, 7, 9। ওকে, এটা হলো আমার বিজোড় সংখ্যার সেট, যা কিনা 10 থেকে ছোট। এখন 20 থেকে ছোট হলে একরকম হতো, 100 থেকে ছোট হলে একরকম হবে। আবার জোড় সংখ্যা যদি বলি তাহলে উল্টা, রিভার্স, 2, 4, 6, 8 ইত্যাদি, এগুলো হলো জোড় সংখ্যার সেট। ঠিক আছে, জোড় সংখ্যার সেট বলি। তার মানে আমরা বুঝতে পারলাম যে সেটের যে উপাদানগুলো কিভাবে আমরা লিখবো সেটা আমরা দেখে ফেললাম। এখন আমরা যদি উপাদানগুলো নিয়ে এখানে কিছু ইম্পর্টেন্ট সেটের ক্রাইটেরিয়া আমরা দেখে নিব। শুধু ক্যাপিটাল লেটার দিয়ে আমরা বুঝে ফেলবো এটা কোন রকম সেটকে বা কাকে কি নির্দেশ করতেছে, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। যেমন এন দা ন্যাচারাল নাম্বার, সেট অফ ন্যাচারাল নাম্বার, এবং স্বাভাবিক সংখ্যার যে সেটগুলাকে বোঝার জন্য ক্যাপিটাল এন ব্যবহৃত হয়। সকল ইন্টিজারের জন্য আমার জেড প্রতীকটা আমরা ব্যবহার করি, জেড ক্যারেক্টারটা ব্যবহার করি। জেড এন্ড প্লাস হলো, যেহেতু ইন্টিজার কি মাস্ট বি পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, বাট পজিটিভটা যদি ধরি সেটা হবে এটা। যদি এটা খুব কম ব্যবহৃত হয়, সবচেয়ে বহুল ব্যবহৃত হলো এন, ন্যাচারাল নাম্বারটা। আচ্ছা, কোন রেশনাল নাম্বার দিয়ে বললে কিউব ব্যবহার করি। আর দেখ, সকল রিয়েল নাম্বার সেট খুব বেশি ব্যবহৃত হয় আর এবং এন, এই দুইটা। তোমরা ম্যাক্সিমাম জায়গায় এই দুইটা বাবা, ন্যাচারাল নাম্বার, একটা রিয়েল নাম্বারের সেট। ওকে, এটা এমসিকিউতে যেভাবে আসুক না কেন আমরা এটা পারবো। এরপর একটা কথা আছে কার্ডিনালিটি অফ এ সেট। সোজা কথা, কয়টা উপাদান নিয়ে এখানে আমি করতেছি সেটা হলো তার কার্ডিনালিটি। যদি আমি হিসাব করি তাহলে আমার আর বোঝা বাকি থাকবে না। যেমন আমি যদি বলি এখানে 1, 2, 3, 3টা উপাদান নিয়ে আমার এই সেটটা গঠিত, তাহলে এই সেটের কার্ডিনালিটি কত? আসলে 3। এখন আমি বললাম যে এমন একটা সেট গঠন করো যা মানে এই সেটটা সাপোজ এক্স হলো তার উপাদান, যেখানে এক্স এর মান কি 10 থেকে বড়। কথার কথা, তাহলে 10 থেকে কত বড়? মানে সকল পজিটিভ সংখ্যাটা আমি বললাম যে এক্স হলো কি, যে সকল ন্যাচারাল নাম্বারের সেট। ওকে, তাহলে এর উপাদানগুলো কত হবে? আমি একটু যদি চিন্তা করি, 10-এর চাইতে বড় 11, 12, 13, যদি পজিটিভ মানে ইন্টিজার ধরি তারপরে এরকম আসবে। ইন্টিজার লিখলাম, আমি কোনো লিখলাম না, এভাবে যেতে হবে কত পর্যন্ত, আমি কিন্তু কোনো তাকে লিমিটেশন দিয়ে দিইনি। সো এটার এই সেটটার কার্ডিনালিটি হবে অসীম, তাই না? তো এটাই এখানে দেখানো হয়েছে। সো এরপরে আমরা বিভিন্ন ধরনের সেট নিয়ে একটু আলোচনা করি যে কত রকম ভাবে তার মানে সেটগুলা আমরা পাই। একটা সসীম সেট আমরা বুঝতেই পারতেছি, সসীম মানে যার যে উপাদানগুলো আসলে আমি কাউন্ট করে শেষ করতে পারবো, তাই না? যদি সিম্পল এভাবে বলি তাহলে আর কোনো সমস্যা নেই, এবং এটা মাস্ট বি ডেফিনিট নাম্বারের মধ্যে থাকবে। তো এখানে যেমন বলছে এক্স সাজ দ্যাট কি এক্স এন এর একটা এলিমেন্ট, যেখানে শর্তটা কি দিচ্ছে, শর্তটা আমি এটা দেখি। এক্স এর থেকে আমি যদি বলি এভাবে, এক্স এর থেকে 70 বড়, ভালো কথা, আর 50 থেকে এক্স বড়, তার মানে 50 থেকে 70 রেঞ্জের মধ্যে 51 হতে পারে, 52 হতে পারে, এইভাবে 69 পর্যন্ত যদি আমি চিন্তা করি, তাহলে কিন্তু কয়টা উপাদান আছে এটা আমি ফিক্সড পেয়ে গেলাম। এটা আমার সসীম সেট। আর যে সেটের আমি একটু আগে উদাহরণ অলরেডি দিয়ে ফেলছি কার্ডিনালিটির বের করার সময়, এই যেটা, এটা কিন্তু একটা অসীম সেট।
ঠিক আছে, ফাইনাইট ইনফাইনাইট আমরা বুঝে পেয়েছি। এই যে যেটা অলরেডি এখানে যেটা 10-এর থেকে বড়, তাহলে 10 থেকে কত বড় আমি তো এখন বুঝতেছি না, তাই না? আমি কি বের করতে পারবো? হ্যাঁ, তার মানে 11, 12, 13 কত পর্যন্ত যাবে, আমরা কিন্তু কোনো লিমিটেশন নেই। এরপরে এখানে আছে একটা সাবসেট। আগে সাবসেট বুঝি, পরে প্রপার সাবসেটটা আমরা একটু দেখে নিই। যেমন এ একটা সেট, এর উপাদান 1, 2 এবং 3। বি একটা সেট গ্রহণ করা হলো যার উপাদান 2, 3। এখন এই বির সমস্ত উপাদান এ সেটের মধ্যে আছে কিনা? হ্যাঁ আছে, 2 এবং 3 না, সব আছে, বরঞ্চ আরো বেশি আছে। ওকে, তার মানে বিটা কিন্তু আসলে প্রপার সাবসেট হলো কার? অফ এ। বাট এমন হতে পারে এ 1, 2, 3 আর বি সাপোজ এটাও উপাদানও 1, 2, 3। তার মানে কি বি বি একই সাথে কিন্তু সবগুলো উপাদানই এখানে আছে এ সাবসেট এবং অর ইকুয়াল টু, মানে এটা সমানও এবং সাবসেট। আর যেটা আমার একদম মানে ইকুয়াল না, সেটা আসলে প্রপার সাবসেট, যেটাকে আমরা এই কন্ডিশনের মধ্যে ফেলতে পারি। ওকে, এরপরে আসবে আমাদের ইউনিভার্সাল সেট। আমরা যে মানে আমরা যদি একটু বেন চিত্রের মাধ্যমে দেখি, ইউনিভার্সাল সেট সমস্ত উপাদান যে সেটের মধ্যে অন্তর্নিহিত, ঠিক আছে, সিম্পল, সেটা হয় আমার ইউনিভার্সাল সেট। আর যদি বলি এমটি সেট বা নাল সেট, এটাকে আমরা ওরি দ্বারা মানে ডিনোট করব, এখানে যে সেটে কোনো উপাদান আসলে নাই, ঠিক আছে। যেমন একটা উদাহরণ এখানে আমরা অলরেডি দেখতে পাচ্ছি, যে ন্যাচারাল নাম্বারের একটা এই এক্স উপাদান এলিমেন্টগুলো নিয়ে এই সেটটা গঠিত, যেখানে এক্স হবে কার উপাদান? ন্যাচারাল নাম্বারের একটা উপাদান। আচ্ছা, বুঝতে পারলাম। শর্তটা দিয়েছে কি 7 থেকে এক্স বড়, এক্স থেকে 8 বড়। তাহলে 7 এবং 8-এর মধ্যে কি আসলে কোনো সংখ্যা আছে? নাই। তাহলে এর কোন আসলে আলটিমেটলি কোনো উপাদান আমরা পাবো না, ঠিক আছে। তো এইটাই। আর এটাকে যদি বলি ইউনিট সেট, মানে একটা মাত্র যার উপাদান আছে, তাহলে বুঝতে পারলাম এখানে যে যেমন বলছে 7 থেকে এক্স বড়, এক্স থেকে 9 বড়, তো 7 এবং 9 এর মধ্যে কে আছে? 8। সো আমরা পেয়ে গেলাম। এরপরে ইকুয়াল সেট আমরা বুঝতে পারলাম, একটু আগে উদাহরণ অলরেডি দিয়ে ফেলছি। যেমন এখানে দুইটা উদাহরণ দেওয়া আছে, এ এবং বি। এখন অনেকের মনে প্রশ্ন আসছে যে ভাইয়া বি সেটে তো অলরেডি এটা অর্ডার অনুযায়ী সাজানো নেই, না থাকুক, কিন্তু প্রত্যেকটা উপাদান প্রত্যেকটা এখানে উপাদান এক্সিস্ট করে দুইটা সেটে সমান সমান, তার মানে এটা হলো ইকুয়াল সেট। এলোমেলো ভাবে আছে কিনা সেটা আমি কাউন্ট করব না। আচ্ছা, সো এখানে আমরা বুঝতে পারতেছি আমাদের যে এই সেটের যে ধরনগুলো আমি খুব সংক্ষেপে টেনে যাচ্ছি। আশা করি তোমরা এগুলো সবই পড়ছো, কারো কোনো সমস্যা এখানে হবে না, ঠিক আছে। ইকুইভ্যালেন্ট সেটের যেটা আছে অলরেডি আমি লিখে দিচ্ছি, যার ইকুইভ্যালেন্ট সেটে কয়টা উপাদান? এখানে তিনটায়, যে তিনটা করে উপাদান, এখানে তিনটা করে উপাদান আছে, তাই না? কার্ডিনালিটি সমান। আচ্ছা, সো এটা হলো ইকুইভ্যালেন্ট সেট, মানে উপাদান সংখ্যা সমান। এরপরে আমি যদি আসি আমার ওভারল্যাপিং সেট, এটা আমরা একটু পরে আরো দেখবো, ভিএনসিতে যখন দেখবো এটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাব, এই জন্য একটু রেখে দিচ্ছি। তারপরেও এটা দিয়ে আমরা কিভাবে ডিফাইন করবো, বের করবো, সবই আমরা বের করতে পারবো, ডোন্ট ওয়ারি, ঠিক আছে। এটা তারপরে ইম্পর্টেন্ট, তোমরা একটু অলরেডি পড়ছো, এটার ব্যবহারটা একটু পরে আমি হাতে কলমে দেখাচ্ছি। ওকে, আচ্ছা, এখন যদি বলি ওভারল্যাপিং কমন সেট, যে এ একটা সেট আছে, এ একটা সেট, বি একটা সেট, সাপোজ সে ফর এক্সাম্পল 1, 2, 6 আছে, এখানে 4, 5, 6 আছে বি সেটে। তো এই দুটা সেটের মধ্যে আসলে কমন কে? এই কমন কিন্তু 6। সো আমি এটাকে যদি এইভাবে লিখি, দেখো তো, এখানে 6 রাখলাম, এখানে 1, 2, এটা হলো এ সেট, এটা বি সেট, 4, 5। তাহলে কি আমার ভুল হবে? না, কোনো ভুল হবে না। তার মানে এই 6টা হলো আমার কমন, তাই না? এটাই আমার আসলে ওভারল্যাপ হয়েছে, তাই না? দুটো সেটের মধ্যে এক্সিস্ট করতেছে। আচ্ছা, যে সেটা কোনো কমন নাই, সিম্পল, মানে নাম্বার অফ এলিমেন্ট কি? এ ইন্টারসেকশন বি, ইউনিয়ন না কিন্তু, মানে এ আর বির মধ্যে কি আসলে কোনো কমন উপাদান আছে? যদি না থাকে সেটাই হবে ডিসজয়েন্ট সেট। আচ্ছা, ওকে,
এটাকে তোমরা এখানে আমরা একটু বুঝে ফেলি, তাহলে আমাদের জন্য আরো ক্লিয়ার হয়ে যাবে। আমি একটা উদাহরণ দিই, যেমন একটু আগে এটা উদাহরণ দিলাম। এ সেটের উপাদান কয়টা? 3টা। এ বি সেটের উপাদান 3টা। তাহলে আমি যদি এটা দেখি, এ সেটের উপাদান 3টা, বি সেটের উপাদান 3টা। এখন এ ইউনিয়ন বি লিখি, এ ইউনিয়ন বি যদি আমি লিখি এখানে 1 2 6 4 5, তার মানে আলটিমেটলি যাবে কত? 1 2 4 5 এবং 6। মোট কয়টা? তাহলে নাম্বার অফ এবি মোট হলো 5টা। তাহলে এখানে 3 3 6 অলরেডি পেয়ে গেছি। আর এই এ ইন্টারসেকশন বি কয়টা? এর মধ্যে কমন উপাদান শুধু 6, সো 6, তার মানে একটা। 3 3 6, তার মানে আলটিমেটলি পাইলাম কত? সে 5। আলটিমেটলি কিন্তু এটা হয়ে গেছে। এই জিনিসটাই যখন কোনো কমন থাকবে না, এটার মান হয়ে যাবে 0। সো এটাই পরবর্তীতে এখানে দেখানো হয়েছে, ঠিক আছে? এটাই। আচ্ছা, তো যাই হোক, আমরা যদি একটু ভেন ডায়াগ্রামের দিকে তাকাই তাহলে আমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছি, ওকে, এখানে এই পয়েন্টটা হলো 3টা এ সেট, বি সেট এবং সি সেট 3টাকে এক্সিস্ট করে। আর যদি বলি শুধুমাত্র শুধুমাত্র আমার কি এ এবং সিতে এটা, বাট এই পয়েন্ট যখন যাবে এটা এটা কিন্তু কিসের মধ্যে আছে? এ এবং সির মধ্যে যেমন আছে, আবার এই পোর্শনটা আছে কি সি এবং বির মধ্যে এক্সিস্ট করে এবং এর মধ্যে সির মধ্যে এক্সিস্ট করে, তাই না? সো আমাদের এই জিনিসটাই আমাদের একটু খেয়াল রাখতে হবে যে আমাকে কি চাওয়া হচ্ছে সেই অনুযায়ী আমি ভেন ডায়াগ্রামটা ড্র করব। এখানে সব ইউনিয়ন, তার মানে পুরোটাই যা আছে এখানে শুধুমাত্র অনলি এ, এখানে বির কোনো কিছু এক্সিস্ট করবে না, এই জন্য বাদ, ঠিক আছে? শুধুমাত্র অনলি এ, শুধুমাত্র এ। আচ্ছা, সেটের কি কি অপারেশন হতে পারে আমরা একটু দেখে নেই। একদম যেটা অলরেডি ওখানে বলে ফেলছি, সাপোজ এ সেট এটা, বি সেট এটা, তাহলে যেমন এখানে কত আছে? 10 11 12 13, এখানে 13 14 15, তার মানে এখানে যদি কমন আমি লিখি 13টা হলো এখানে কমন, 10 11 12 আর এখানে 14 15, তাহলে আলটিমেটলি কিন্তু আমার দাঁড়াচ্ছে এ নন বি, এটাই। ওকে, ইন্টারসেকশনের কথা বললাম, অলরেডি বলে ফেলছি এটা 13, এখানে 13, এটা নিয়ে আর কোনো ডাউট নেই, এটা পড়া আমাদের অলরেডি হয়ে গেছে। সেট ডিফারেন্স, ওকে, মানে সোজা কথা একটা থেকে আটা আমি বাদ দিয়ে দিব, যে উপাদানগুলো আছে সরাসরি বাদ। যেমন কিরকম? এটা এখানে 10 11 12 13 এর উপাদানগুলো এখানে আছে, বির উপাদানগুলো এখানে আছে। এখন এর থেকে যদি আমি বাদ দেই তাহলে আমি দেখব যে বির কোন কোন উপাদান এখানে ম্যাচ করে, এগুলো সম্পূর্ণ বাদ। এখানে 10, এখানে 10 তো নাই, সো আমি 10 লিখে ফেললাম। আচ্ছা, 11, এখানে কি 11 আছে? নাই। তারপরে 12 কি বাদ যাবে? না, বাদ যাবে না। আচ্ছা, 13 কথা আসি, এই 13, হ্যাঁ এখানে 13 আছে, তার মানে 13 বাদ। 13 তো বীর উপাদান, সো বীর উপাদানটা সরাসরি বাদ। এ থেকে বীর যে সমস্ত উপাদানগুলো আছে পুরোটাই আমি বাদ দিয়ে দেব। সো এটাকে বলে সেট ডিফারেন্স বা রিলেটিভ কমপ্লিমেন্ট। দুইটা নামই মনে রাখবা, নাম দিয়ে হয়তো বা আলাদা করে যেভাবে দিক না কেন আমাদের যাতে কোনো প্রবলেম না হয়। এটা মানে কি? এ ডিফারেন্স বি, তাই না? এ থেকে আমি বি বাদ দিয়ে দিলাম। আর এটা কি? এটা মাস্ট বি হবে বি থেকে এ বাদ। ওকে, একদম এটা আমরা বুঝে ফেলছি। কমপ্লিমেন্ট অফ জেড মানে আমি যদি বলি এর কমপ্লিমেন্ট, মজার ব্যাপার হলো এগুলো আমরা সবই পড়ে ফেলছি। আমরা একটু চিন্তা করে দেখি, আমরা ডিজিটাল লজিক ডিজাইনে বা এ কমপ্লিমেন্ট এভাবে পড়ছি, অনেক সময় এটাকে এভাবে পড়ি, তাই না? অনেক সময় এটাকে এভাবে পড়ি, যেভাবে পড়ি না কেন, এ নট, এ কমপ্লিমেন্ট একই জিনিস। এ কমপ্লিমেন্ট দ্যাট মিনস এ কমপ্লিমেন্ট এ বাদ দিয়ে যা থাকবে তাই, মানে পুরোটাই আমার সার্বিক যে সেট আছে ইউনিভার্সাল সেট থেকে আমি পুরোটা বাদ দিব। এটা যদি পুরোটাই সার্বিক সেট হয়, পুরোটা থেকে এই সাদা অংশটা যদি বাদ দিয়ে থাকি, তার মানে যা থাকবে এটাই হলো পুরোটাই আমার কমপ্লিমেন্ট অফ এ সেট। ওকে, তো এরপরে খুব মজার একটা জিনিস হলো কার্তেশিয়ান প্রোডাক্ট। তো
তো কার্টেসিয়ান প্রোডাক্টটা কি? কার্টেসিয়ান প্রোডাক্টটা হলো আমরা সরাসরি উদাহরণের মাধ্যমে দেখি, তাহলে আমাদের আর কার কোনো প্রবলেম থাকবে না। এখানে এ এর দেওয়া আছে এ বি, বি এর দুইটা উপাদান দেওয়া আছে 1 এবং 2। এই দুইটার মধ্যে যদি কার্টেসিয়ান প্রোডাক্ট করি, জাস্ট অর্ডার পেয়ার আকারে যাবে, যেমন এ এর 1 এ 2 বি 1 বি 2 যদি বলি, তাহলে আর কোনো প্রবলেম হবে না। এই দেখো সেটটাকে এভাবে দেখবো, কিন্তু প্রত্যেকটা পেয়ারকে আমরা ফার্স্ট ব্র্যাকেট দ্বারা করবো এ 1 এ 2 বি 1 বি 2। ঠিক আছে, এখানে কিন্তু অর্ডারটা মুখ্য, কারণ অর্ডার দিয়ে বুঝতে পারবো এটা প্রথমটা কোন সেটের এক্সিস্ট করতেছে উপাদান, এবং দ্বিতীয়টা কোন সেটের উপাদান। সো এ ইন্টু বি আর বি ইন্টু এ ব্যাপারটা কিন্তু এক না। সো এখানে দেখতে হবে অর্ডার তারা মেনটেন করতেছে কিনা। ঠিক আছে, আচ্ছা। তো পাওয়ার অফ সেট, পাওয়ার অফ সেট যদি বলি, পাওয়ার সেট যেমন আমি এটাকে এভাবে লিখি এ বি সি, তাহলে কিন্তু আমি একবার ক্লিয়ার করে ফেলি। এখানে মোট উপাদান কয়টা আছে? 3টা। তার মানে টোটাল উপাদান হবে 2 টু দি পাওয়ার 3, 8টা। সো আমার n সংখ্যক যদি উপাদান থাকে, তার মানে পাওয়ার অফ সেটের মোট উপাদান হবে 2 টু দি পাওয়ার n। তার মানে আমরা একটু দেখে নেই কিভাবে হবে। একদম সিম্পল। প্রথম চিন্তা করব যে কোনো মানে কোনো এলিমেন্ট নাই, তাহলে এটা ওরি, আচ্ছা থাকলো। এবং দ্বিতীয়ত যেহেতু আলাদা আলাদা সেট চিন্তা করি, একটা করে উপাদান নেব, একটা করে উপাদানের সেট গঠন করবো 1, মানে সাবসেট গুলা গঠন করবো 1 এ বি সি। আচ্ছা, দুটা করে নেব, তার মানে কি এর সাথে বি, এর সাথে সি, এবং বির সাথে সি, এর সাথে বি, এর সাথে সি, এবং বির সাথে সি। এরপরে দুটা নেওয়া শেষ হয়ে গেছে, 3টা। আমরা কিন্তু অর্ডার কিন্তু ব্রেক করি নাই, এ বি এবং সি, এ বি এবং সি। আচ্ছা, এই তো হয়ে গেছে। ঠিক আছে, এবিসি। তার মানে কটা গেল? 1 2 3 4 5 6 7 8, এই যে 8টা উপাদান পেয়ে গেছে। এখানে এবিসিডি দেওয়া উদাহরণ দিছে, যে কোনো ভাবে দিন না কোনো আমার কোনো প্রবলেম। তার মানে এবিসিডি মোট 4টা, হয়ে যাবে কটা? 16টা। সো এটা খুব বেশি ইম্পর্টেন্ট। এরপরে তো আমরা অনেকগুলা উপাদান দেখলাম, এবং সবই খুবই সহজ। তোমরা এখান থেকে দেখে নেবা। আমি প্র্যাকটিসের জন্য অনেক বেশি একটা বড় ফাইলে আমি এখানে দিয়ে রাখছি। তো আমি এটা সরাসরি যদি আমি এখন এমসিকিউতে চলে যাই, আমি 2-1টা এমসিকিউ দেখিয়ে দিই, তোমরা বাকিগুলো প্র্যাকটিস করবা। আশা করি কারো কোনো প্রবলেম হবে না। আচ্ছা, বলছে ডিসক্রিট ম্যাথে আমার সেট বলতে আমি আসলে কি বুঝি। তো দেখি এ সিকোয়েন্স অফ অর্ডার, না আসলে সিকোয়েন্সের এখানে আমি বলি নাই, তাই না? এটা হতে পারে না। আচ্ছা, এ কালেকশন অফ, হ্যাঁ সংগ্রহ, সেট মানে সংগ্রহ, কার সংগ্রহ? এই যে এখানে চমৎকার, প্রথম একদম পড়ানোর শুরুতে কিন্তু আমি কথাটা বলেছিলাম। ঠিক আছে, ডিস্টিং অবজেক্ট। তারপর আমরা দেখি এই লজিক্যাল স্টেটমেন্ট, কোন ইলজিক্যাল স্টেটমেন্ট না, না এটা উপাদানগুলোর সমষ্টি বিভিন্ন। এই ফাংশন, না ফাংশন নাই, সো বেরিয়ে গেছে। তারপরে কোন সিম্বলটা আমরা ব্যবহার করি কে ক্ষেত্রে? ইউনিয়ন হিসেবে বোঝাইতে, অফ টু সেট, তার মানে এটা, তাই না? এটা হলো আমার ইন্টারসেকশন, এটা বাদ, এটা সাবসেট বোঝাইতে, এটা হলো কোনো উপাদান না বোঝাইতে পারি, মানে কোনো উপাদান নাই, এটা বোঝাইতে। ওকে, ইন্টারসেকশন, তার ইন্টারসেকশন কার? দুইটা উপাদানের মধ্যে আসলে যদি আমি বলি এ ইন্টারসেকশন বি, তার মানে কি কমন বোঝায়, দুইটার মধ্যে যে কমন, তাই না? তাহলে এখানে দেখি এলিমেন্টস অনলি এ, না কখনোই না। এলিমেন্টস ইন এ বি, না কমন এ আর বির মধ্যে থাকলে হবে না, কমন থাকতে হবে। ওকে, তার মানে আমরা কাঙ্ক্ষিত লক পেয়ে গেছি। আচ্ছা, পরেরটা যদি আমি চিন্তা করি যে এটা বলতে কি বোঝাইতেছে, আমরা অলরেডি পড়ছি কোন উপাদান নাই, তার মানে কি এমটি সেট। এটা কি ইউনিভার্সাল সেট? না, ইউনিভার্সাল সেট তো ইউ, সব উপাদান এটা যেটার মধ্যে আছে এটা ইউনিভার্সাল সেট। এটা কি সাবসেট? না। সো আমরা পেয়ে গেলাম। সো এভাবে যদি আমরা পড়ি, আমাদের কারো কোনো প্রবলেম থাকবে না। এটা আমি বারবার তোমাদেরকে অ্যানসার করতেছি। এইভাবে তোমরা সবগুলা দেখবে। এখানে প্রায় অ্যাপ্রক্সিমেটলি, হ্যাঁ কয়টা 30টার মতো এমসিকিউ দেওয়া আছে। ঠিক আছে, 30টার মতো এমসিকিউ দেওয়া আছে। তো এই সেট থেকেই তোমরা সেটের এখান থেকে পড়লে, এই পর্যন্ত পড়লে আর কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না। আচ্ছা, এখন আমি পরবর্তীটায় চলে যাই রিলেশনটাকে। তো রিলেশন পড়ার আগে আমরা একটা জিনিস দেখে নেব, তাতে আর কারো কোনো প্রবলেম থাকবে না। এই রিলেশন পড়ার আগে আমরা একটা জিনিস দেখে নেই। ধরো একটা ফাংশন, আচ্ছা ফাংশন কি সেটা একটু পরে বলতেছি। আমরা
5 মিনিট আলোচনা করবো ইনশাল্লাহ ফাংশন, ডোমেন, কোডোমেন, রেঞ্জ বা রিলেশন সবগুলো সমস্যার ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। এখানে এফ অফ এক্স, এটা আমি লিখলাম টুয়াইস এক্স, সাপোজ এক্স স্কোয়ারই লিখলাম। ওকে, এক্স এর মানের জন্য এটা কি হয়, এটাকে আমরা ওয়াই দেওয়া যদি লিখি কোনো ভুল হবে না আমার, তাই না? আচ্ছা, তার মানে এক্স এর ভ্যালুর জন্য ওয়াইটা এক্স এর স্বাধীন ভেরিয়েবল এবং ওয়াই কি ডিপেন্ডেন্ট। এখন আমি এটাকে এভাবে যদি দেখি, সাপোজ এক্স এর মান নেব, মুখোমুখি হিসাব করি, -1 নিলাম। -1 নিলে এটা পরিবর্তে কত পাই, এখানে 1। যদি +1 নেই সেটা 1 পাবো, যদি -2 নেই তাহলে পাবো 4, তাই না? +2 নেই তাও পাবো 4। আচ্ছা, আরেকটা উপাদান আমি রেখে দিলাম, একটু কেন রাখছি একটু পরে বলতেছি। 6 রাখলাম। মজার ব্যাপার হলো এটা হলো আমার ডোমেন, এটা আমার কোডোমেন, আরেকটা আছে রেঞ্জ। এখন একটা দিয়ে আমার সব ক্লিয়ার হয়ে যায়, ডোমেন, কোডোমেন এবং রেঞ্জ। সোজা কথা, ডোমেনটা হলো এক্স এর ভ্যালু, তোমরা আর কোনো সময় বলা হবে না। রেঞ্জটা হলো ওয়াই এর ভ্যালু, ক্লিয়ার? তো এক্স এর যে সমস্ত মানের জন্য ওয়াই মান পাবা সেটা হলো আমার রেঞ্জ। তার মানে এখানে আমি একটু দেখে নেই, এখানে ডোমেনের সেট কোনগুলো পাচ্ছি, -1, +1, -2, +2, সিম্পল। তাহলে রেঞ্জ কোনগুলো পাচ্ছি, রেঞ্জ একটু দেখি। এই +1 এর জন্য এটা পাচ্ছে, এটা পাচ্ছে, তাই না? তার মানে আলটিমেটলি 1 দুইবার করে লিখে ফেলছি, একবার লিখলেই এটা, একবার লিখে ফেলি, এটা একবার মুছে ফেলি। ওকে, তাহলে আমাদের জন্য আর সহজ হবে। আচ্ছা, +1, তাই না? আরেকটা কি, এটার জন্য একই, +4। একটু দেখো 6 কিন্তু না, কারণ এই সমস্ত যে সমস্ত এক্স এর জন্য যে সমস্ত মান আমি পাইছি সেটা হলো আমার রেঞ্জ। ওকে, এখন আমি যদি কোডোমেনের ক্ষেত্রে যাই, তাহলে কোডোমেনটা কি? কোডোমেনটা হলো কোডোমেনের একটা সেট হলো, সাবসেট হলো আমার রেঞ্জ, সিম্পল। তার মানে এখানে কোডোমেন হিসেবে কি কি আছে, 1, 4, আরো বেশি থাকতে পারে। আমার ওই এক্স এর সকল ভ্যালুর জন্য যেটা আছে সেটাই আমার থাকতে হবে, এবং হুবহু থাকতে হবে এটা ব্যাপার না, আরো বেশি মান এখানে থাকতে পারে, 6। এখানে আরো অনেক ভ্যালু থাকতে পারতো। কথা এই 1, 4, 6 এটার কিন্তু একটা সাবসেট কিন্তু 1, 4। সো এটা আমরা বুঝে ফেললাম। তাহলে ডোমেন, কোডোমেন এবং রেঞ্জটা কি। এখন আমি যদি বলি ফাংশনের ক্ষেত্রে, ফাংশন কিন্তু অলরেডি আমরা লিখে ফেলছি। এখানে দেখো, এখন আমি এটাকে এভাবে দেখি, যা এটাকে আমি পাহলবি স্যারের একটা ভিডিও থেকে এটা আমি দেখেছিলাম, আমার কাছে খুব ভালো লাগছে। তো অবশ্যই তার প্রতি কৃতজ্ঞতা, যে অবান্তর কোনো কাহিনী যদি হয় সেটা ফাংশন হতে পারে না, সিম্পল, একটা বাক্য দিয়ে শেষ, ফাংশন হতে পারে না। তাহলে কিরকম আমরা একটু দেখে নিই। যেমন এটাকে উনি যেটা হিসেবে ডিপেন্ড করছে, এটা মা এবং এটাকে সন্তান। আমার লেখার সুবিধার্থে আমি এটাতে লিখে ফেলতেছি। এখন দেখি প্রত্যেকটা মায়ের, যেমন 1, এই মায়ের দুটো সন্তান আছে, দুটো সন্তান বা এক বা একাধিক সন্তান থাকতে পারে, এটারও দুটো সন্তান আছে। বা এখানে বলতে পারো যে স্যার 6 এর তো কোনো সন্তান নাই, হ্যাঁ, মায়ের তো কোনো 6 এর কোনো সন্তান নেই, সো এটা কিন্তু একটা ফাংশন, কোনো সমস্যা নাই। মায়ের সন্তান থাকতে পারে, না থাকতে পারে। বাট কখনো কি এরকম হয়েছে, যদি এরকম আমি যদি চিন্তা করি 1, 2, সাপোজ কথার কথা 4, 5, তাই এই 1, এটা এটা হলো মা, এটা সন্তান, এটা কি এক্সিস্ট করতে পারে? দুইজন মায়ের কি একটা সন্তান থাকতে পারে? না, পারে না। মানে এই রিলেটেড যে ঘটনাগুলো আসবে এটা অবান্তর কাহিনী। শুধু কথা, এই অবান্তর কাহিনী আমার কোনো ফাংশন হতে পারে না। তো পাহলবি স্যারের যে এটা ভিডিওটা দেখেছিলাম আমি, ভিডিও থেকে অনুপ্রাণিত, এটা আমার কাছে খুব ভালো লাগছে, যে একই সাথে আমার ডোমেন, কোডোমেন, রেঞ্জ ক্লিয়ার হয়ে গেছে, এবং একই সাথে একটু পরে আমরা দেখব অন টু ফাংশন বা ওয়ান টু ফাংশন, 1 to 1 ফাংশন, বা যেটাকে ইনজেক্টিভ, সাবজেক্টিভ বা বাইজেক্টিভ আমরা হিসেবে ডিফাইন করব, সেগুলা খুব সহজেই ক্লিয়ার করা যায়। আচ্ছা, ডোমেন এবং ডোমেনের রেঞ্জ আমরা যা বলছি অলরেডি এটা হয়ে গেছে, এটা নিয়ে আর দ্বিতীয় কোনো কিছু বলার নেই। আচ্ছা, এখানে আমি যদি
গ্রাফের মাধ্যমে রিপ্রেজেন্টেশন করাই। আমি একটু দেখে দিই, একদমই সহজ। সাপোজ এখানে একটা রিলেশন আমরা দেখাবো, তার মধ্যে আসলে সম্পর্কটা কোথায় আমরা যদি একটু দেখি, 1 এটা 1 এটা 2 এটা 3, সিম্পল। এই একটা রিলেশন দেওয়া আছে, যেটার মধ্যে আমি সরাসরি রিলেশন থেকে গ্রাফ করবো বা গ্রাফ থেকে রিলেশন, দুইটা ভাবে করা যায়। তাহলে 1 এর মধ্যে সেলফ লুপ, ওকে, 1 1। এবারে 1 থেকে 2, তাই না, 1 থেকে 2, ওকে। তারপরে 3 থেকে 2, 3 থেকে 2, ঠিক আছে, একটা গ্রাফ কিন্তু আমরা ড্র করে ফেললাম। বা এই গ্রাফ থেকেও কিন্তু আবার একটা রিলেশন আমরা বিল্ড আপ করতে পারি। সেটটা আমার কি, সেটটা হচ্ছে 1 2 এবং 3 এই রিপ্রেজেন্ট করতেছে। ক্লিয়ার একদম? আচ্ছা, সো এখানে আমরা বিভিন্ন ধরনের রিলেশন আমরা দেখি, এমটি রিলেশন, ফুল রিলেশন, আইডেন্টিফাই রিলেশন। তো এগুলো সবই সহজ, অলরেডি আমরা কার্টেসিয়ান প্রোডাক্টের ক্ষেত্রে আমরা পড়ছি, ঠিক আছে, আর নর্মাল এই যে এমটি সেটের ক্ষেত্রে পড়ছি। বিভিন্ন ধরনের রিলেশন যে গঠন করা হয়েছে সেগুলো নিয়ে আমরা অলরেডি দেখে ফেলছি। এটা মাস্ট বি পেয়ার বাই পেয়ার আকারে থাকবে, তাই না? ওকে, তারপরে এখানে তোমরা যে জিনিসটা দেখবা, এটা খুব একটা, আমি মনে করি একটা ইম্পর্টেন্ট, একটা হলো রিফ্লেক্সিভ, ইরিফ্লেক্সিভ, সিমেট্রিক, একটা আছে অ্যান্টিসিমেট্রিক এবং ট্রানজিটিভ। খুব বেশি ইম্পর্টেন্ট। আমি এটাকে তোমাদের বোঝার সুবিধার্থে একটা লাইনে আমি নিয়ে আসছি, যেমন এই যে ডোমেন কোডোমেন রেঞ্জ দেওছি, এই যেটা রিফ্লেক্সিভ, সিমেট্রিক, অ্যান্টিসিমেট্রিক, ট্রানজিটিভ। সো এখানে কারো কোনো প্রবলেম কিন্তু এখানে হবে না, যদি যে এক্স এর সকল ভ্যালুর জন্য যেটা এর উপাদান সেটা আমার এরকম যদি থাকে সেটা আমার রিফ্লেক্সিভ। সো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার উদাহরণ আমি পেয়ে গেলাম, ঠিক আছে। সেটা কি, সেটা হলো এ বি, এখানে এক্স দিয়ে বোঝাইছে, এটা দিয়ে বোঝাই, তার মানে এটা নিজেদের মধ্যে যদি আমি কার্টেসিয়ান প্রোডাক্ট নিজের মধ্যেই আমি রিলেশনটা গ্রহণ করি, তার মানে আরেকটা লিখে ফেলি, তাহলে আমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। এ থেকে বি, এটা হবে না, বি থেকে এ, বি থেকে বি, তার মানে একই সেম জাতীয় হতে হবে, তার মানে এ সেম, দুইটাই সেম, বি বি, ওকে। তার মানে আমরা বুঝতে পারলাম এটা হলো আমার রিফ্লেক্সিভ। সো এটা তোমরা ইনশাল্লাহ দেখে নিবে, এখানে আর কোনো প্রবলেম থাকবে না। এরপরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো আমার প্রপোজিশনাল লজিক। এখান থেকে প্রশ্ন হবেই হবে, মাস্ট, 100% হবে প্রশ্ন। তো প্রপোজিশনাল লজিক আর কিছুই না, আমি বললাম সূর্য পূর্ব দিকে উদিত হয়। আচ্ছা, এটা কি চিরন্তন সত্য কথা? তো মানে যে বাক্য দ্বারা, সোজা কথা, যে বাক্য দ্বারা আমি যখন এটা পড়াবো তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসবে এবং ভিডিওটা পজ করে তোমরা একটু নোট ডাউন করার চেষ্টা করবে, আমি কোন পয়েন্টগুলোতে আমি মার্কিং করতেছি, কোন পয়েন্টগুলোতে আমি লিখতেছি, উদাহরণ দিতেছি, তাহলে তোমাদের কাছে আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। বাক্য দ্বারা সত্য বা মিথ্যা, এটা সত্য হতে পারে, মিথ্যা হতে পারে, কিন্তু উভয়টা না। কিন্তু আমি বলছি সত্য অথবা মিথ্যা বুঝায়, সেটা হলো প্রপোজিশনাল লজিক, যে এই যুক্তি দ্বারা। তার মানে আমি যে কোনো বাক্য হতে পারে, যদি আমি বলি সূর্য পূর্ব দিকে অস্ত যায়, এটা কি আসলে মিথ্যা? এটা সত্য না। সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, এটা সত্য। আবার তার মানে এখানে দেখো অলরেডি উদাহরণ দিয়ে দিয়েছি, ম্যান ইজ মডার্ন, হ্যাঁ এটা সত্য। তার মানে যেটা আমার ট্রু অথবা ফলস, যেটা বললাম ট্রু অথবা ফলস রিটার্ন করে, সেটাই আমার প্রপোজিশনাল লজিক, সিম্পল। তার মানে 12 আর 3 কত, সরি 12 আর 9, ঠিক আছে, এই 32, এটা কি 32? এটা হতে পারে? হতে পারে না, তার মানে এটা ফলস। সো যে বাক্যটা ট্রু অথবা ফলসকে বুঝাবে সেটাই হলো প্রপোজিশনাল লজিক। বাট এইটার আমার উদাহরণ দিয়ে দিল, সাপোজ এখানে লিখছে এ ইজ লেস দেন 2। আচ্ছা, এটা দ্বারা কি তুমি কি বুঝো? এর মান কি 2 এর থেকে ছোট। আমি কি এর মান কত সেটাকে আমি বুঝতে পারি? এর মান যদি 10 হয়, একটু চিন্তা করো তো, তাহলে 2 তো 10 থেকে বড়। আবার এর মান যদি -10 হয়, তার মানে ব্যাপারটা কি দাঁড়াইলো, মানে 10 থেকে তো 2 বড়, তার মানে একই সাথে এটা সত্য মিথ্যা হতে পারে না। তার মানে এটা তো আমি আলটিমেটলি বের করতে পারতেছি না। সো এটা কিন্তু প্রপোজিশনাল লজিক নয়, এটা প্রপোজিশনাল লজিক নয়, সিম্পল। তাহলে আমরা কি কি কানেক্ট মানে আমরা ব্যবহার করি, এটা আমরা অলরেডি জানি। তোমরা বলতে পারো স্যার ভাইয়া কোথা থেকে জানি? একটু দেখো তো, আমরা অ্যান্ড গেট পড়ছি, মনে আছে? অ্যান্ড গেট, অর গেট,
নট গেট, তারপরে XOR XNOR, সেগুলো আমরা এখন করাবো। XNOR এর কথা চিন্তা করো, সেই অ্যান্ড গেটে আমরা যদি A and B, তাই না, এভাবে ডিফাইন করতাম। এই ক্ষেত্রেও একই জিনিস, কোনো পার্থক্য নাই। আর সেটের ক্ষেত্রে কি করতাম, সেটের ক্ষেত্রে এটাকে এভাবে লিখতাম, সেটের ক্ষেত্রে লিখতাম A ইউনিয়ন B। এই ক্ষেত্রে হ্যাঁ কি অ্যান্ড, দেখো। সো দেখো মজার ব্যাপার হলো সেটের ক্ষেত্রে এটা হলো অ্যান্ড গেট। আচ্ছা, তারপরে আমার এর ক্ষেত্রে কি লিখতাম, এভাবে অর গেট এভাবে ছিল, প্লাস দ্বারা আমরা বোঝাইতাম কোন জায়গায়, সে ডিজিটাল লজিকে, তাই না, ডিজিটাল লজিকে A প্লাস B দিয়ে অর বোঝাইতাম। এইখানে অর বোঝাইতে সবগুলো ভ্যালু বোঝাবে, এবং সেটের ক্ষেত্রে আমরা এই ইউনিয়ন দিয়ে বোঝাইতাম অর গেট। নট গেট নেগেশন, তাই না, কমপ্লিমেন্ট, A নট B, সাপোজ A নট বা A কমপ্লিমেন্ট আগে বলছি, আর এটা নট গেট দিয়ে নেগেশন বোঝায় এটা। সো এটা তার মানে আমরা বুঝতে পারতেছি ইমপ্লিকেশনটা আমরা একটু পরে দেখব, খুব বেশি ইম্পর্টেন্ট। ইমপ্লিকেশন থেকে প্রশ্ন হবে সময় বেশি। একটা ইফ অ্যান্ড অনলি ইফ, এটা সাধারণত XNOR এর মতো কাজ করে, আমরা একটু দেখে নিই, তাহলে আমাদের কাছে সহজ। সোজা কথা, যেখানে এটা একটা দিয়ে বোঝাবো, তোমরা একদম ক্লিয়ার হয়ে যাবে। অর গেট আমি ধরে নাও আমি এটা বুঝি না, আমি পারি না, কোনো সমস্যা নাই, তুমি ডাইরেক্ট A B এটা দিয়ে নিবা। যদি ওখানে যেহেতু আমার এতটা সময় নাই, তোমাকে 0 0 এটা ট্রুটাকে 1 এবং ফলসটাকে 0 দ্বারা ডিনোট করবা, তোমার কাছে একদমই সহজ হয়ে যাবে। কিন্তু আমি এটা টেকনিক দেখো। আচ্ছা, আমরা জানি অর গেট কি, যে কোনো একজন আসলে কাজ হবে, সিম্পল, একটা বাক্য দিয়ে শেষ হয়ে যাবে, যে কোনো একজন আসলেই হবে। কেউ যদি না আসে তাহলে কাজ হবে, হবে না। তার মানে যে কোনো একজন আসলেই কাজ হবে। অ্যান্ড গেটে কি, সবাইকে আসতে হবে, সিম্পল কথা, সবাইকেই আসতে হবে। সবাইকে আসা মানে হলো 1, না আসা মানে 0, আসতে হবে। ওকে, তার মানে যদি আমি এটা চিন্তা করি অর গেটের ক্ষেত্রে, এখানে দেখো দুইজনে আসছে, কাজ হয়েছে। ওকে, দুইজনে আসছে, কাজ হয়েছে, তার মানে ঠিক আছে। এখানে একজন আসছে, একজন আসে নাই, তো কি হয়েছে, একজন আসলেই হবে। এখানে বলছে যে কোনো একজন আসলেই হবে, কাজ হয়েছে, দেখো রেজাল্ট 1। যে কোনো এখানে একজন আসছে, যে কোনো এই দুটার মধ্যে একজন আসছে, কাজ হয়েছে। বাট কেউই যদি না আসে তাহলে কাজ হবে, হবে না। আমি তোমাদের দুজনকে বললাম যে কোনো, যে রহিম এবং করিম, যে বললাম রহিম অথবা করিম বেঞ্চটা সরাও, তার মানে রহিম সরালেও হবে, করিম সরালেও হবে, দুজন যদি একসাথে সরায় তাও ভালো। কিন্তু কেউ যদি না ধরে বেঞ্চটা, তাহলে কি বেঞ্চটা আগের জায়গায় পড়ে থাকবে, কাজ হবে না। সো আমার অর গেটের কিন্তু একই জিনিস, কোনো পার্থক্য নাই। এন্ড গেটের ক্ষেত্রে যদি তুমি চিন্তা করো, এন্ড গেটের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এন্ড গেটের ক্ষেত্রে, সরি, আচ্ছা, ওই একই, সবাইকে আসতে হবে, সিম্পল, মানে সবাইকে আসতে হবে কিরকম, ট্রু ট্রু ট্রু। আচ্ছা, একটু দেখো তো, এই এই জায়গাটাতে শুধু দুইজনে আসছে, কাজ হয়েছে। আমি বললাম রহিম এবং করিম বেঞ্চটা সরাও, বা রহিম এবং করিম স্কুলে যাও, রহিমকে যেতে হবে, করিমকে যেতে হবে। কিন্তু দুইজনের যে কোনো একজন অথবা কেউ যদি না যায়, কাজ হবে। এই তিনটা ক্ষেত্রে দেখো একজনের কাজ হয়নি। সো শেষ। নেগেশন উল্টা, বিপরীত, ট্রু বললে ফলস, ফলস বললে ট্রু। আমি বলবো সত্য, তুমি বলবা মিথ্যা, শেষ। আমি বলবো কাজ এদিকে আসো, তুমি উল্টা আমার কথা না শুনে উল্টা দিকে মোড় নিচ্ছ, না আমি যাবো না। আমি বলবো স্কুলে যাও, বাবা বলছে স্কুলে যাও, আমি বলবো স্কুলে যাবো না। ব্যাপারটাই হলো নেগেশন, যেটা নট গেট, সিম্পল। আচ্ছা, এখন আসি ইমপ্লিকেশন, সবচেয়ে ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। এটা আমি কি, এটা ইম্পর্টেন্ট, এখানে অনেকের সমস্যা থাকে। আমি এটাকে একটা ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে তোমাদের বুঝাই। সেটা হলো, যদি আমি এরকম চিন্তা করি যে আমার যে ডেটাগুলো আছে, সরি, আমি এখানে বললাম উদাহরণস্বরূপ যে আমি যদি ভোটে নির্বাচিত হই তাহলে একটা ব্রিজ করে দিব। আচ্ছা, একটু ভালো করে বুঝো, ভোটে নির্বাচিত হই তাহলে ব্রিজ করে দেবো, এটা আমার কথা দেওয়া কথা। আমি এই কথা দেওয়ার উপর ডিপেন্ড করে অনেক কিছু। আমি ভোটে নির্বাচিত হইলাম, এটাও সত্য, কোনো সমস্যা নাই। এবং ভোটে নির্বাচিত হইলাম, ব্রিজটা করে দিলাম, এটা হলো নির্বাচিত হওয়া, ভোট নির্বাচিত হওয়া, নির্বাচিত, আর মনে করো এটা ব্রিজ করে দেওয়া, মনে করো কথার কথা। তাহলে এটা হলো ফলাফলটা। আমি দেখি এই ইমপ্লিকেশন বি, তাহলে এটা ফলাফলটা কি নির্ধারিত হয়। তাহলে আলটিমেটলি কি, আমি আমার কথা রাখছি পুরোটাই।
আমি নির্বাচিত হয়েছি, বীজটা করে দিয়েছি, তার মানে আলটিমেটলি ট্রু। ওকে, আমি নির্বাচিত হইলাম কিন্তু যেটা করলাম না, যেটা আমাদের জনপ্রতিনিধিতা করে, তার মানে আলটিমেটলি এটা ভুয়া জিনিস, তাই না? ফলস। ক্লিয়ার? আচ্ছা, আমি দেখি আমি নির্বাচিত হইলাম না, বাট অনেকে আছে আমাদের সমাজে, সে নির্বাচিত, সে যে প্রতিজ্ঞা করছিল বা ই করছিল, সে নির্বাচিত না হয়েও কাজ করে। সে নির্বাচিত হয় না বাট কাজ করছে, তা তো কোনো সমস্যা নাই, সে লোকটা ভুয়া না? একবার এইভাবে চিন্তা করো। আচ্ছা, বাট সে নির্বাচিত হয় নাই, সে তার যে কাঙ্ক্ষিত ইশতেহার সে পূর্ণ করে নাই, তাতে কি কোনো আমরা দোষারোপ করি? না, করি না। তাইলে তাটাও সত্য। একদম ক্লিয়ার? মানে কখন সমস্যাটা হয় যে আমি আমার ওয়াদা করছিলাম, যেটা আমি নির্বাচিত হয়েছি, আমি পেয়ে গেছি, সেটা আমি রাখি নাই, করি নাই, সেক্ষেত্রে আমার সমস্যাটা হচ্ছে। সো এটা ইমপ্লিকেশন। ক্লিয়ার? আচ্ছা, এক্ষেত্রে এই জিনিসটা দেখো, এই কথাটাই বলছে। যদি আমি এইভাবে বলতাম তাহলে অনেকের এখানে বুঝতে সমস্যা হতো। ওকে, তারপরে আমি এটাকে এভাবে যদি কেউ 110010110, আচ্ছা একটু দেখো তো এটা এক্সনর গেট এর মতো কাজ করতেছে কিনা। এক্সর গেটে কি যে কোনো একজন, এই দেখো তো বিজোড় সংখ্যক, মানে এক্সর গেটের ঠিক বিপরীত হলো এক্সনর গেট। সেম এক্সনর এর যে রেজাল্টটা দেখো তো হুবহু মিলে যাচ্ছে কিনা, সেম, কোনো পার্থক্য নেই। সো এটা আমি বলতে, যেহেতু তোমরা অলরেডি এটা পড়ছো, এই জন্য আমি এটা নিয়ে পড়িয়ে, যেহেতু ক্লাসের টাইমটা ডিউরেশনটা অনেক বেশি বড় হয়ে যাবে, সেটা আমি দেখাচ্ছি না। এখন আসি টোটোলজি। খুব সুন্দর, টোটোলজি এক কথায় শেষ। যাই হোক না কেন, যত এক্সপ্রেশনই দেন না, টোটাল এক্সপ্রেশনের মান রেজাল্টটা হলো সত্য, ট্রু। আচ্ছা, তুমি দেখো এখানে যে এক্সপ্রেশন গুলো, এটা একটা এক্সপ্রেশন বলছে, এই এক্সপ্রেশনটাকে আমাকে বলছে যে টোটোলজি প্রমাণ করতে, যে কোনো এক্সপ্রেশন হোক, সিম্পল। তাহলে এটাকে তোমরা অনেকভাবে ই করতে পারো। প্রথমে এ আর বির মান নির্ণয় করে নিবা, এটা ট্রু ফলস তোমরা 0-1 দিয়েও লিখতে পারো, তাতে কোনো প্রবলেম নাই, ঠিক আছে? 0-1 দিয়ে লিখলে কারো কোনো ভুল থাকে না। আর যখন রাফ করবা তখন ট্রুটা লিখবে না, যদি লিখতে হয় টিতে ট্রু, এফ এ ফলস, দ্যাটস ইট, আর কিছু লেখার দরকার নেই। ট্রু ট্রু, ট্রু ফলস, ফলস ট্রু এবং ফলস ফলস। আমি এটা আসলে এইভাবে লিখি না, আমি লিখি এভাবে 0-1-0-1, পরে এটাকে আমরা বাছাই করে নিই। সিম্পল। আমরা যদি একটু দেখি, তাহলে আগে ইমপ্লিকেশন এরটা বাই করে নিলাম, যেটা আসছে আসছে, সমস্যা নাই, এটা একদম মাত্র বের করছি আমরা। এখন এইটুকু বের করবো, ইমপ্লিকেশন বি, এটার সাথে কি এবং এই যেটা বের করছি এটার সাথে এন্ড অপারেশন যদি করি এটার, তাহলে দেখি ট্রু আর ট্রু মিলে কি হয়, ট্রু, ট্রু এবং ফলস, এটা হবে না। সোজা কথা, এন্ড গেট মানে হলো একটা দিয়ে বুঝবা যে সবাই আসছে, একমাত্র এই ক্ষেত্রে সবাই আসছে, আমার এখানে কাজ হয়েছে, আর বাকি কোনো ক্ষেত্রে কাজ হয় না, শেষ, আর কিছু দেখবো না। এখন এটা বেড়ে গেছে, বের হওয়ার পরে এখানে এইটার সাথে, এই মানের সাথে আমার বি মানটা কি করছে, ইমপ্লিকেশন করছে। ইমপ্লিকেশন ওই যে যেটা বলছি বোর্ডের নির্বাচিত, তাহলে কে আগে, এটা হলো, এটাকে চিন্তা করবা, এইটার সাথে বি, তার মানে এটা হলো আমার নির্বাচিত হওয়া, পরেরটা হলো বোর্ড। কোনোদিন ভুল হবে না, ইহ জীবনে ভুল হবে না। তার মানে আমি দেখো নির্বাচিত হইলাম, আমি কথাও রাখছি, আলটিমেটলি কি সত্য। আমি নির্বাচিত হই নাই, কথাও রাখি নাই, তাও সত্য। আমি নির্বাচিত হই নাই বাট কথা রাখছি, এটাও সত্য। আমি নির্বাচিত হই নাই, কাজও করি নাই, এটা সত্য। সো যাই আলটিমেটলি যাই হোক না কেন, আমার কিন্তু রেজাল্টটা হবে সত্য। এটাকে বলা হয় টোটোলজি, যা যে মানে বের করি না কেন। আর আমরা বুঝতেছি কন্ট্রাডিকশন। সো প্রত্যেকটা ভ্যালুর জন্য কি আসবে, সবসময় অলওয়েজ ফলস ভ্যালুটা আমাকে দিবে। দেখো এখানে তাই দিস, কিন্তু তোমাদের এটা বের করতে বলবে না। তোমার হয়তো একটা এক্সপ্রেশন, ছোট একটা এক্সপ্রেশন দিতে পারে, অথবা বলতে পারে কন্ট্রাডিকশন কি, এটা কি মানে রেজাল্ট আউটপুট দিচ্ছে, দ্যাটস ইট, শেষ। আচ্ছা, তো এখানে আচ্ছা, এইগুলো দরকার নাই, এই ইকুইভ্যালেন্ট এগুলো দরকার নাই, এই ইকুইভ্যালেন্ট কিছুই না, এটার যে মান হবে এটার মান হবে একই, এটা তো আমরা বের করতে পারবো, যেহেতু এগুলো কোনো সমস্যা নাই। সো টোটোলজি নিয়ে এখানে কোনো প্রবলেম ইনশাল্লাহ আমি মনে করি কোনো কিছু কারো কোনো সমস্যা এখানে হবে না ইনশাল্লাহ। আচ্ছা, প্রেডিকেট লজিকে একটা জিনিস শুধু তোমাদের এখানে দেখিয়ে দিই, দুইটা জিনিস শুধু মনে রাখবা, ইনশাল্লাহ যে কোনো ভাবে পারবো আমরা।
ই দিয়ে কি বোঝা, এটা দেখে বোঝা, এটা হলো ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার, ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার, এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার। আচ্ছা, কোনটা কি কাজ করে আমরা এখন ইনশাল্লাহ আমরা দেখে নেব, এবং সেটা ইয়ের মাধ্যমে। আচ্ছা, এখানে তো অলরেডি আমি বলে দিছি যে এটাকে আমরা কিভাবে পড়ব, যে এভরি ভ্যালু অফ এক্স, এক্স এর সকল ভ্যালুর জন্য, যেহেতু ইউনিভার্সাল, সকল ভ্যালুর জন্য পি অফ এক্স এর যে মানটা আছে এটা ট্রু হবে। সিম্পল, আমি আবার বলছি, এভরি ভ্যালু হবে, কোনো একটা ভ্যালুর জন্য না, দুইটা ভ্যালুর জন্য না, বা যে কোনো একটা ভ্যালুর জন্য না। ঠিক আছে, একটা ভ্যালু এক জিনিস, যে কোনো একটা ভ্যালু এক জিনিস, সকল ভ্যালু আরেক জিনিস। সিম্পল, এটা হলো আমার ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার। আরেকটা আছে এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার। এটা কি? সিম্পল, সাম ভ্যালু অফ এক্স, এক্স এর কিছু ভ্যালুর জন্য সেটা সত্য। সকল ভ্যালুর জন্য সত্য হতে হবে এমন কোনো কথা নেই। আমি আবারও বলছি, এটা দেয়ার, এটাকে এইভাবে বলা যায়, দেয়ার এক্সিস্ট। ঠিক আছে, দেয়ার সাম ভ্যালু, কিছু ভ্যালুর জন্য এটা সত্য, সকল ভ্যালুর জন্য যে সত্য হতে হবে এমন কোনো নির্দেশনা এখানে নাই। সো এটা হলো প্রেডিকেট লজিক। এই দুইটা টার্ম আমরা বুঝে নিব, আর বাকিটা ইনশাল্লাহ আমরা এমসিকিউর ক্ষেত্রে একটু দেখে নেই, আমাদের জন্য আরো সহজ হবে। আচ্ছা, এখানে রিলেশনে যেটা অলরেডি তোমাদের এটা নিয়ে আর আলোচনা করব না, কারণ এটা তোমরা অলরেডি পড়ে ফেলছো, যে একটা রিলেশন কি, সেট এ থেকে বি সেটে রিলেশনটা আসলে বলতে কি বোঝায়। তাহলে আমরা বুঝি যে এটা কি ইউনিক আউটপুট, ব্যাপারটা মোটেই না। তাহলে এই যে অর্ডার পেয়ার, আমি বলছি অবশ্যই অর্ডার পেয়ার থাকবে এবং সিকোয়েন্স থাকবে, যেখানে এটা এর সেটের উপাদান, বিটা হল বি সেটের উপাদান, দুটাতে বোঝাইছে, যেহেতু দুইটা সেটের ওখানে উল্লেখ করে দিয়েছে। দ্যাটস ইট। ওকে, সো বলছে হুইচ প্রপার্টি এনশিওর, এই যে মাত্র আমি বলছি, মানে দুইটাই আমারই করবে, তার মানে এটা কি অবশ্যই মাস্ট বি রিফ্লেক্সিভ। এটা একটু আগে তোমাদের দেখাইছি, এ সেটে সাপোজ আছে এ বি, তাহলে এটার রিফ্লেক্সিভটা কি হবে, এর থেকে এর থেকে বি যদি হতো, বি এ বি তো নিতে পারবো না, সেম হতে হবে দুইটা এলিমেন্টই, তার মানে দুইটা প্রতিটা পেয়ারের বোথ এলিমেন্ট সেম, সো মাস্ট বি ইকুয়াল, তাই না? এটা হলো আমার কি রিফ্লেক্সিভ। সো এটা তোমার রিলেশনটা, আর যে এমসিকিউ গুলো আছে এটা দেখে নিবা, খুবই সহজ ইনশাল্লাহ। এক্সপ্লেনেশন পড়লে কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। এখানে দুইটাই দেখানো হয়েছে, প্রপোজিশনাল এবং প্রেডিকেট। তো প্রপোজিশনাল লজিক কি, যেটা সত্য মিথ্যা নির্ণয় করে, শেষ। ঠিক আছে, ডেফিনিট শুধু কি ট্রু ভ্যালু, নো, ট্রু হবে কেন? ঠিক আছে, ও সরি, এস্টিমেট ডেফিনিট ট্রুথ ভ্যালু, আমি ভাবছিলাম ট্রু, না, ট্রুথ, ট্রুথ দ্যাট মিনস ট্রুথ টেবিল আমরা পড়ছি, ট্রুথ টেবিলে কিন্তু কি থাকে, আমার সত্য এবং মিথ্যা দুটো এক্সিস্ট করে, তাই না? এই টেবিলের মধ্যে আমরা যে ইয়ের ক্ষেত্রে পড়ছি, যে এন্ড গেট, এই যে মাত্র পড়লাম, এন্ড গেটে যদি বলি এন্ড গেট, তার মানে সত্য মিথ্যা, 0 0, তার মানে আলটিমেটলি 0 0 1 1 1 0, সরি 0 0, এবং আলটিমেটলি দুইটাই আসছে 1 1 হলে আলটিমেটলি রেজাল্ট 1 হবে। তার মানে এটা হলো সত্যক সারণী কার, এন্ড গেটের। এখানে এটা বলছে, আমি একটু দেখতে ভুল করছিলাম, ট্রুথ, এটা মাথায় রাখবা, এটা খুব গুরুত্বপূর্ণ। অনেকে আমরা প্রুভে ভাববো, ব্যাপারটা না। ট্রুথ ভ্যালু যখন বলছে, ট্রুথ ভ্যালু মানে কি, এটা 0 হতে পারে, এটা 1 হতে পারে, ফলস হতে পারে, ট্রু হতে পারে। ওকে, এখানে এন্ড অপারেশন কোনটা দিয়ে হবে আমরা বুঝতে পারতেছি, এটা আমরা একটু আগেও দেখলাম, নেগেশন, এটাতে বোঝাই যাইতেছে যে তাহলে ট্রুথ ভ্যালু অফ কিসের, এটাকে না করে দিচ্ছি, তাই না? যে পি যদি পির মানটা আমার ফলস হয়, তাহলে ফলসকে আমি না করে দিলে কি হবে, ট্রুই তো হবে। সিম্পল, এখানে অনেকে কনফিউজড হয়ে যায়, কিছু করার দরকার নেই। তার মানে আমি যদি পির মানটা ফলস মানে কি 0, 0কে নাম না করে দিলে 1, 1 মানে কি ট্রু, সো হয়ে গেছে। এখানে ওরের ক্ষেত্রে দেখো, তার মানে ওরের ক্ষেত্রে আমরা একটু আগে বের করছি, এটা এই ইউনিয়ন বি দিয়া আমরা সেটের ক্ষেত্রে করছি, আমরা ডিজিটাল লজিকে এটা করছি। ঠিক আছে, সো একই জিনিস, কোনো পার্থক্য নেই। তারপরে প্রেডিকেট লজিকে তোমরা এখানে দেখে নিবা, ঠিক আছে, যে এই যে কোয়ান্টিফায়ার, এটা কি মিন করে, দেয়ার এক্সিস্ট, আমি একটু আগে বলে ফেলছি এটা দেয়ার এক্সিস্ট। তারপরে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার দ্বারা কি মিন করে, ফর অল, সকলের জন্য এটা হতে হবে, আর এটা সকলের জন্য না, সাম ভ্যালুর জন্য। সো প্রেডিকেটটা এইভাবে যদি দেখো তাহলে কোনো প্রবলেম হবে না। যেমন একটা দিয়ে আমি এখানে বুঝে দেই, ফর অল ভ্যালু অফ এক্স, সরি,
ফর অল ভ্যালু অফ এক্স পি এক্স এর মান কি হবে, ট্রু হবে। তার মানে এটা নেগেশন ভ্যালুটা কি হবে, নেগেশন ভ্যালু হবে। তার মানে আমি এটাকে যদি দেই, মানে এটা তো অলরেডি আছে, এটার নেগেশন উল্টানুপাতিক আমি করব। উল্টানুপাতিক করলে তার মানে এখানে বলছে সকল ভ্যালুর জন্য, সকল ভ্যালুর জন্য কি হবে তখন, না সকল ভ্যালুর জন্য হবে না, এটা সাম ভ্যালুর জন্য এটা নেগেশন হবে এক্স। ঠিক দেখো এইটার যেটা আছে এখানে কোনটা দেওয়া আছে, ওকে ফাইন, তার মানে আমরা পেয়ে গেছি। এইটারই উল্টা যদি দেই, তার মানে এক্সিস্ট, এটার এক্সিস্ট কি হবে, অবশ্যই মাস্ট বি আমার ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার হবে। দেখো একটা আটার বিপরীত, সো এটা কিন্তু আমার হচ্ছেই না, এটা এমনি বাদ। ঠিক আছে, তো কার নেগেশন, তো নেগেশন যখন করব ওই তার মানে পি অফ এক্স এর আগে নেগেশনটা বসিয়ে দেব। এখানে দেখো এটা আগে বসাইছে, এটা এমনি বাদ। সো আগেটার সাথে কিন্তু পুরোপুরি মিল আছে, কোনো পার্থক্য নাই। আর যে নেগেশন, তার নেগেশন দিলে তো অবশ্যই নেগেশন, আমার এখানে চিহ্ন ব্যবহার করা নাই, আমি না পেরেও কিন্তু আলটিমেটলি রেজাল্টটা বের করতে পারতেছি, তাই না, যে পি এক্স এর ফলস হবে কার, সকল ভ্যালুর জন্য। এটাই কিন্তু আমার এটা বলছে নেগেশন অফ এইটা, তার মানে কি দেয়ার এক্সিস্ট, দেয়ার এক্সিস্ট হবে না, যখন দেয়ার এক্সিস্ট এটার উল্টে দেই, তার মানে সকল ভ্যালুর জন্য, ফর অল অফ এক্স, এক্স এর সকল ভ্যালুর জন্য পেয়ে গেছি। পি অফ এক্স আগে ট্রু ছিল, এখন পি অফ এক্স ফলস হয়েছে, সেম। সো আমার কিন্তু দেখো নামের সাথে কাজের পুরোপুরি মিল আছে, ঠিক আছে। আচ্ছা, এটা এরপরে আসি ফাংশন এবং রিকারেন্স রিলেশন। অলরেডি ফাংশন আমরা পড়ে ফেলছি পড়ার সময়, ঠিক আছে। ফাংশন নিয়ে আমরা আলোচনা করব না, তবে তিনটা জিনিস নিয়ে আমরা একটু আলোচনা করে নেই। একটা হলো ওয়ান টু ওয়ান, যেটাকে ইনজেক্টিভ বলবো, সিম্পল, কোনো দিন ভুল হবে না। যদি এটাকে ধরো ওয়ান একটা করে এখানে প্লাস ওয়ান রাখলাম, ওয়ান টু রাখলাম, এখানে মনে করো এখানে 6। আচ্ছা, এটা ডোমেন, এটা ডোমেন। একটু লক্ষ্য করো, যদি ওয়ান টু ওয়ান ফাংশন হয়, যে এক্স এর সকল ভ্যালুর জন্য যখন আমি এই ফাংশনটা আমার এক্সিস্ট করবে, সো সেক্ষেত্রে আমি যদি একটা করে ভ্যালু হয়, কোনোর সাথে বাদ না থাকে, মানে বাদ যায়, সেটা কিন্তু ওয়ান টু ওয়ান। বাট বাদও যাবে না, সেটা হলো সার্জেক্টিভ। আমরা একটু পরে দেখে নিচ্ছি। তো আমি এটাকে বাস্তব ভিত্তিক উদাহরণ দিই, তাহলে আমাদের কাছে আরেকটা ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে। যেমন এখানে আমরা তিনটা ফাংশন নিয়ে আলোচনা করি, তাহলে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার হলে এটা এখানে এক্স এর ভ্যালু নেবো, ওয়াই এর ভ্যালু নেবো। এক্স এর ভ্যালুটা কত, এটা চিন্তা করো, যে ফ্রম ইন্টিজার্স টু ইন্টিজার। আচ্ছা, তো এক্স এর সকল ভ্যালুর জন্য যদি প্লাস ওয়ান দেই, মাইনাস ওয়ান দেই, তাহলে কিন্তু একটা ভ্যালু হয়ে যায়। তার মানে এটা কি আলটিমেটলি হয়, এটা কিন্তু হয় না, এটা এমনি বাদ। ক্লিয়ার, এটার ক্ষেত্রে দেখো এটা বাদ, কারণ এক্স এর মান যদি মাইনাস ওয়ান নাও প্লাস ওয়ান নাও একই ভ্যালু রেজিস্টার করে। মাইনাস ওয়ানের জন্য যে এটা, প্লাস ওয়ানের জন্য দুটো মিলে কিন্তু ওয়ান হচ্ছে, সো এটাও বাদ, ঠিক আছে। এই এটা এখন বাকি হলো কি, যেমন এখানে আমি যদি দেখি যে আমার টোয়াইস এক্স প্লাস ওয়ান, তার মানে ভিন্ন ধর্মী আসলে আসতেছে কিনা, এক্সিস্ট করতেছে কিনা, টোয়াইস এক্স প্লাস ওয়ান। সো এক্স এর যে কোনো ভ্যালুর জন্য ধরো, এক্স এর ভ্যালু ওয়ান ধরলাম, ওয়ান ধরলে এ পাশে আসে 3, ওয়ান ধরলে এ পাশে আসে 3, যদি 2 ধরি এ পাশে আসে কত 5, যদি 0 ধরি এ পাশে আসে কত 1। সো কিন্তু আলাদা আলাদা ভ্যালু পাচ্ছি, এটাই আসলে ওয়ান টু ওয়ান। এখন সার্জেক্টিভ অন টু, সার্বিক ফাংশন যেটা সিম্পল, যে এই সার্জেক্টিভ ভ্যালুটাতে কি বোঝায়, যে অ্যাটলিস্ট এটা হলো কোডোমেন, এটা হলো ডোমেন। যদি এরকম হয় 1 2 6 আছে, কথার কথা 1 একটু আগে দেখছিলাম 1 2 যে কোনো কিছু হতে পারে মান, এটার সাথে এটা আছে, এটা আছে, কিন্তু এটা নাই, এটা কিন্তু সার্জেক্টিভ হবে না, কারণ কোডোমেনের সকল ভ্যালুর সাথে আমার এটা এখানে কানেকশন থাকতেই হবে, সকল ভ্যালুর সাথে কানেকশন থাকতে হবে, সেটা হবে সার্জেক্টিভ। সেটা দুইয়ের সাথে হতে পারে, সেটা কিন্তু আবার ওয়ান টু ওয়ান না। আবার বলি, মানে আমার কথা হলো কোডোমেনের সকল যে এলিমেন্ট আছে তার ডোমেনের সাথে আমার কানেক্টেড থাকতে হবে, সেটাই হলো আমার সার্জেক্টিভ। ক্লিয়ার, আর ওয়ান টু ওয়ান তো বুঝতে পারতেছি, ওয়ান টু ওয়ান,
ঠিক আছে, সেটা আলাদাই হতে পারে। কিন্তু যখনই 1 to 1, আবার বলি 1 to 1 এটা থাকবে এবং সাবজেক্টিভ থাকবে, মানে আমার সকলের সাথে সম্পর্ক হতে হবে, আবার একটা একটা করে এটার সাথে এটা থাকবে, সেটা হয়ে যাবে বাইজেক্টিভ। একটা উদাহরণ দেই, ক্লিয়ার হয়ে যাবে। সাপোজ এটা 1 2 4 এনে 6 8 9 কথার কথা, তার মানে এটার সাথে এটা কানেকশন আছে, কানেকশন আছে। সো কোডোমেইনের সকল ভ্যালুর সাথে কিন্তু এই ডোমেইনের কানেকশন আছে। সো এটা একই সাথে সাবজেক্টিভ। আবার প্রত্যেকটা উপাদানের সাথে একটা করে উপাদান কানেক্টেড, এটা হলো 1 to 1। সো 1 to 1 এবং সাবজেক্টিভ দুইটা উপাদান যেহেতু করতেছে, এক্সিস্ট করতেছে, সেটা হলো আমার বাইজেক্টিভ। ক্লিয়ার? ওকে। তো আমরা একটাকে বলতেছি ইনজেক্টিভ, 1 to 1 কে ইনজেক্টিভ বলতেছি, সাবজেক্টিভ কে অন টু বলতেছি, আর একটা হলো বাইজেক্টিভ। ক্লিয়ার? তাহলে আমাদের আর কিন্তু কোনো প্রবলেম ইনশাল্লাহ থাকবে না। তো প্রপোজিশন লজিক অলরেডি তোমাদের এখানে দেখিয়েছি, প্রেডিকেট লজিকটা দেখাইছি, ফাংশনটাও নিয়ে আলোচনা করছি, ফাংশন নিয়ে এখন আলোচনা করতেছি রিকারেন্স রিলেশন। এটা তোমরা পড়ছো অলরেডি। আমি যদি বলি ফিবোনাকি সিরিজের কথা মনে আছে নিশ্চয়। আমার প্রথমে ইনিশিয়াল ভ্যালু দ্বারা আমার সেট করতে হবে এবং এই অনুযায়ী পর্যায়ক্রমিকভাবে এটা আমার কি নিজে যে একটা ফাংশন নিজেই একই রকম ভাবে আবর্তিত হবে, লুপের মতো করে একই রকম ভাবে এই ফাংশনটা যখন এক্সিকিউশনে যাবে, সেটাই হলো আমার ফিবোনাকি সিরিজ। যেমন প্রথম ভ্যালুটা আমি এখানে জানি ফিবোনাকি সিরিজের 0, এখানে সেকেন্ড ভ্যালুটা হলো আমার কত 1, তো 0 1 বলে এটা 2 নাম্বার ভ্যালুটা আমার এখানে হয় প্রথম, দ্বিতীয় এবং 3 নাম্বার ভ্যালু, মানে যেটা আসলে এটা আমরা কম দিয়ে বুঝাই। ঠিক আছে? সো এই ভ্যালুটা কত হবে, তার মানে পূর্ববর্তী দুইটা ভ্যালুর সমষ্টি 0 এবং 1 এর সমষ্টি, এরপরে 3টা কি হবে, এটার সমষ্টি। এভাবে কিন্তু আসলে আলটিমেটলি যাবে। এটা আসলে রিকারেন্স রিলেশন। এখানে অনেকগুলো অপশন তোমাদের এখানে দেওয়া আছে, ফিবোনাকি সিরিজ একটা উদাহরণ দেওয়া আছে, বিভিন্ন মেথড যেমন ইটারেশনে যেটা বলছি, বিভিন্ন ভিত্তিক থাকতে পারে এবং সেটা অ্যালগরিদমের ক্ষেত্রে, কম্বিনেশনের ক্ষেত্রে বা বিভিন্ন পপুলেশন মডেলের ক্ষেত্রে আমরা এটা বের করে ফেলি সাধারণত। আচ্ছা, তো তোমাদের আচ্ছা, এরপরে আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো গ্রাফ থিওরি। আমি কাউন্টিং প্রিন্সিপালটা তোমাদের একটু মনে হয় রয়ে গেল। আচ্ছা, কাউন্টিং প্রিন্সিপালটা বুঝতে খুবই ইম্পর্টেন্ট, খুবই সহজ। আমি কাউন্টিং প্রিন্সিপাল পড়ানোর সময় তোমাদেরকে, আচ্ছা যাও, পিজন হোল কবুতরের খোপের যে মূলনীতিটা আছে এটা তো দেখবা, বাইনোমিয়াল থিওরেম তোমরা অলরেডি পড়ে মানে তোমরা পড়ার কথা, পারমুটেশন কম্বিনেশন সেটাও শোনার কথা, আমরা কিছু নিয়ে আলোচনা করি, তাহলে আমাদের কাছে একটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমি পারমুটেশন কম্বিনেশন একটা উদাহরণ দিয়ে আমরা শেষ করব, একটা উদাহরণ দিয়ে ইনশাল্লাহ। কোনোদিন কারো কোনো সমস্যা হবে না, আমি এটা তোমাদেরকে এনশিওর করতেছি, কোনোদিন কারো কোনো এটা প্রবলেম হবে না। একটু দেখি, এখানে এগুলা নিয়ে আলোচনা করব না, এগুলো শুধু দেখে যাবা, এটা এতটা টেনশনের কোনো কারণ নাই। আমি শুধু ডেটাগুলো রাখছি, মানে যে সব করতে হবে ব্যাপারটা এরকম না, এক নজর শুধু দেখলে হবে কোনটা গুরুত্বপূর্ণ, যাতে তোমাদের রিভাইজ দিতে সুবিধা হয়, সেজন্য এই এলিমেন্টগুলা এখানে রেখে দেওয়া। আচ্ছা, আমি একটু ফাঁকা এটাতে নিচ্ছি। ওকে, আমি পারমিশন কম্বিনেশন পড়ব, এটা দেখাই। ওকে, সাপোজ আমার এখানে উপাদান আছে এ, বি এবং সি, সাপোজ 3টা। এখন 3টা দিয়ে 3টাকে আমি কত রকম ভাবে আমি সাজাইতে পারি, একটু জিনিস চিন্তা করে রাখো, কত রকম ভাবে সাজাইতে পারি তাদেরকে অবস্থানের জন্য। এটা প্রথম অবস্থান, এটা দ্বিতীয় অবস্থান, এটা তৃতীয় অবস্থান। সোজা কথা 3জন থাকলে হবে না, মানে আমরা কত রকম ভাবে আমি সাজাতে পারি সেই জিনিসটা আমরা একটু দেখব। কিরকম, ধরো এ এখানে থাকলো, বি এখানে আছে, সি দ্বিতীয় অবস্থানে, এটা একটা অবস্থান। এমন হতে পারে এ, সি মাঝখানে, বি এখানে। ওকে, এটাকে প্রথম অবস্থানে আমি রাখলাম, হতে পারে কিনা, পারে। তার মানে আমরা কিন্তু দুইটা অবস্থান পাইলাম, সাজানো গোছানো পাইলাম, কারণ এটা আর এটা এক না, তারা আলাদা আলাদা নিজেদের মধ্যে সাজানিছে, তাদের অবস্থানগত চেঞ্জ আছে, সিম্পল। এরপরে আমি রাখলাম বিটাকে প্রথমে নিয়ে আসলাম, বিটাকে নিয়ে এ এবং সি,
এটা যেমন সত্য, বিটাকে নিয়ে এসে সি এবং এ। সো এখানে আলটিমেটলি আমরা পেয়ে গেলাম কয়টা অবস্থান, আরো দুইটা অবস্থান পাইলাম, কারণ আগের দুটোর সাথে কোনো মিল নেই। সিটা যদি এখানে নিয়ে আসি, এটা এ, এটা বি, এটা বি, এ। একটু লক্ষ্য করো তো, তার মানে এখানে দুইটা আর এখানে দুইটা পাইছে, মোট কি 6 ধরনের ভাবে সাজাইতে পারতেছে, মানে 6 ওয়ে। সো 3টা থেকে আমরা নিয়ে যদি 3টায় গঠন করি, এটাকে এভাবে অনেকে বলে পারমুটেশনের ক্ষেত্রে এই এন পি আর, ঠিক আছে। তো এন সংখ্যক উপাদান থেকে কটা করে নিয়ে আমি সাজাবো, সেটাকে হলে ফ্যাক্টোরিয়াল এন অনেকে বলে, এবং একই সাথে ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর এইভাবে দিয়ে ডিজাইন করে। তো একই, এটা ল অনেকে মুখস্থ করে, কোনো দরকার নেই। তুমি যদি এটাকে মান বসিয়ে দাও, দেখো আমার আলটিমেটলি তাই হবে। এখন এখানে যদি 3টা থেকে নিয়ে আমি 3টা নেই, তাহলে আলটিমেটলি কি আসে, তাহলে ফ্যাক্টোরিয়াল 3, এবং 3 থেকে 3 যদি আমি বাদ দেই, তার মানে 0। 0 এর ফ্যাক্টোরিয়াল কত, 1। সো আলটিমেটলি 3 এর ফ্যাক্টোরিয়াল কত, 3 ফ্যাক্টোরিয়াল 3 × 2, তার মানে 6। আলটিমেটলি কিন্তু 6 আমরা পেয়ে গেছি, 3 2 2 2 4 দিয়ে 6টা। আচ্ছা, এখন কম্বিনেশনটা কি তাহলে? এটা হলো উপরে যেটা বললাম, সেটা হলো আমার পারমুটেশন। কম্বিনেশন মানে সোজা কথা, বাংলা কথা, দল গঠন করব। কি আগে আছে কি পরে আছে থাকলে দরকার নেই, শুধু এই দলে থাকলেই হবে। তার মানে আলটিমেটলি তুমি চিন্তা করো তো এই দলের ঘটনাটা, তাহলে আমাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। এখানে আমরা একটা দল পাচ্ছি, তাহলে এটাকে কিভাবে ডিফাইন করব? এটাকে ডিফাইন করব এন সি আর, সেটাকে সূত্র হিসেবে যদি লিখি, ফ্যাক্টোরিয়াল এন সবই সেম থাকবে, এন মাইনাস আর যেরকম ছিল সেরকমই, আর এখানে ফ্যাক্টোরিয়াল আর। যদি আমি এটাকে লিখি, 3টা থেকে নিয়ে 3টা নিচি দল গঠন করছি, তাই না? দেখি আমি কি হয়, ফ্যাক্টোরিয়াল 3, আচ্ছা ফ্যাক্টোরিয়াল 3, এবং নিচে 3 - 3 মানে 0, 3 - 3 0, আর একটা আছে কত এখানে আর 3। সো আলটিমেটলি কিন্তু এটা 0, আর এটা কাটাকাটি হলো 1, একটা দল গঠন করা হয়ে যায়। কিন্তু আমরা কিন্তু আলটিমেটলি একটা দলই পাইছি। এখানে দেখো এ বি সি সি এ বি, যে ববি বলে না কেন, 3জন কিন্তু একটা দলে অবস্থান করতেছে। কি আগে কে পরে এটা আমাদের কাছে মুখ্য বিষয় না, সেটা হলো কম্বিনেশন। সো কাউন্টিং প্রিন্সিপালের আরো অনেকগুলো থিওরেম আছে। আমরা সাধারণত পারমুটেশন কম্বিনেশনের এই থিওরেমটা যদি মেনে চলি, আমার কাছে আর কোনো সমস্যা থাকবে না। কম্বিনেশন পারমুটেশন সময় আমি এক জাতীয় জিনিসগুলোকে শুধু খালি নিচে থেকে বাদ দিয়ে দেবো, দ্যাটস ইট, আমার হয়ে যাবে। সেটা তোমরা এটা দিয়ে চিন্তা করতে পারো। মনে করো বুক লিখলাম, এই বুকটাকে আমি সাজাবো, দেখি কিভাবে। ধরো এই ওটা দুইটা ও আছে, বোঝার সুবিধাতে একটা ওকে 1 দ্বারা বস করলাম, একটা 2 দিয়ে বস করলাম। তাহলে আমরা দেখি বের করি। ধরো এভাবে লিখলাম বি, ওকে, এটা হতে পারে, ইট কুড বি। তারপরে বি এখানে থাকলো, ও 1 এখানে থাকলো, এটা নিজেদের মধ্যে সাজালাম, এটা হতে পারে ও, আচ্ছা ও 1 যদি ফিক্স থাকে ওই সেম ভাবে, তাহলে এখানে আমরা এখানে বের করে ফেলতে পারবো ও 1। আচ্ছা ও 2 এর ক্ষেত্রে যদি ধরি, ও 2 এর ক্ষেত্রে ও 1 এখানে, ওকে, ও 2 এর ক্ষেত্রে দিলাম কে 1। আচ্ছা, কিন্তু আলটিমেটলি দেখো কি হচ্ছে, এইটার মধ্যে কোনো আসলে কি এই যে পার্থক্য আছে, তাই না? এই যে এইটা, সরি, এইটার মধ্যে কোনো পার্থক্য আছে আলটিমেটলি নাই, তাই না? একই জিনিস। সো একই রকম যখন আসবে, এখানে দেখতে হবে কয়টা ভ্যালু আসতেছে, 2টা। ওই 2টা নিজ দিয়ে শুধু ভাগ দিয়ে দিবা, দ্যাটস ইট, হয়ে গেছে। আমি যদি উদাহরণ দিই, এটা 4টা করে নিব, তাহলে ফ্যাক্টোরিয়াল এন ফ্যাক্টোরিয়াল আর, যদি তুমি এভাবে দেখো ফ্যাক্টোরিয়াল এন, এখানে কি ছিল, ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর, ঠিক আছে। আচ্ছা, কয়টা করে সাজাবো, সেই সাজানোটা, এবং 2টা করে কোনো মিল আছে কিনা, হ্যাঁ একই জাতীয় আছে কয়টা, 2টা, সেই 2টাকে পরে আমরা বাদ দিয়ে দেবো, ঠিক আছে। 2টার এখানে বাদ দিয়ে দেবো, তার মানে আলটিমেটলি এখানে পাচ্ছি 4টা, উপরে 4 থেকে 4টা করে নিয়ে সাজাবো, ঠিক আছে। আচ্ছা, সরি, পারমিটেশন। কিন্তু সাজানোটার ব্যাপারটা কি, এই যদি বুকের ক্ষেত্রে হয় দেখো, তাহলে আলটিমেটলি এই শেষে সবই সেম থাকবে, শুধু এই ভ্যালুটাতে ভাগ করলেই আলটিমেটলি আমার বের হবে যে সিমিলারিটিস কয়টা আছে। এখন শুধু ও দিয়ে বলতেছি না, আরো কিছু সিমিলারিটি থাকতে পারে, 3টা 4টা 5টা 7টা, আবার 2টা ক্যারেক্টারের মধ্যে থাকতে পারে, 3টা এই অক্ষরের মধ্যে থাকতে পারে, সেটা আমরা বের করে ফেলবো। এরপরে আছে গ্রাফিক্স, গ্রাফটা আমরা অলরেডি পড়ছি। তারপর আমরা একটু দেখি
আমরা সিম্পল গ্রাফ, গ্রাফ মানে কি ভার্টেক্স এবং এজের একটা সমষ্টি, তাই না? আমরা এর ক্ষেত্রে দেখছিলাম, আমাদের নিশ্চয় মনে থাকার কথা। এখানেও তাই, এখানে দেখতে পাচ্ছি এ বি সি ডি 4টা ভার্টেক্স আছে এবং এটা প্রত্যেকটা এখানে কানেক্টেড আছে। এটা নর্মাল একটা সিম্পল গ্রাফ। মাল্টি গ্রাফটা কখন হবে, কি শর্তে মাল্টি গ্রাফ আমরা বলবো? তো মাল্টি গ্রাফটা হলো একই সাথে, এই দেখো এটা একটা মাল্টি গ্রাফ, এই আমার কি থাকতেছে, মাল্টি এজ দ্বারা কানেক্টেড থাকতেছে, তাই না? তো এখানে যদি আমি, তোমরা এখানে বিভিন্ন ধরনের এই যে জিনিসটা বলছি, মাল্টিপল এজেস আর অ্যালাউড বিটুইন দ্য সেম পেয়ার অফ ভার্টেক্স। ওকে, আমরা তাই করছি। দেখো এ এবং ডি এর মধ্যে, এ এবং বি এর মধ্যে, এগুলো অলরেডি আমরা ডেটা স্ট্রাকচার এবং অ্যালগরিদমে আমরা পড়ছি, সেটা নিয়ে আমরা আলোচনা করব না এখন আর এত বেশি। ডিরেক্টেড গ্রাফ, ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রেও এই যে আমার কোন জায়গা থেকে আমার কোন ভার্টেক্স থেকে কোন ভার্টেক্সে যাচ্ছে, এই পাথটা আমার ডিরেকশন দ্বারা চিহ্নিত হবে। যখন আনডিরেক্টেড থাকবে তখন কিন্তু আমরা দুইটা থেকে দুইটা যাব সেটা বলতে পারবো, কিন্তু এখানে কিন্তু বলার সেই সুযোগটা নাই। এই যে বলতে বলতে আমাদের আনডিরেক্টেড গ্রাফ চলে আসছে। একটু পূর্বে আমরা উপরে যা দেখেছি সবই আনডিরেক্টেড গ্রাফ। এরপরে আছে মজারটা হলো ওয়েটেড গ্রাফ, যেটার পাথের ভ্যালু নির্ধারণ করা থাকবে। যেমন এ থেকে বি ডি এর মধ্যে যাইতে হলে আমার 4 ভ্যালু নির্ধারণ করা আছে, 1, এখানে 2 ভ্যালু নির্ধারণ করা আছে, 3 ভ্যালু নির্ধারণ করা আছে। এটা হলো আমার ওয়েটেড গ্রাফ। কমপ্লিট একটা গ্রাফ কি সেটা যদি আমি দেখি, কমপ্লিট গ্রাফকে আমরা কে এন দ্বারা, কমপ্লিটকে কে এন সংখ্যক যদি আমার ভার্টেক্স থাকে সেটাকে ডিফাইন করব কে এন, এইটা দিয়ে বুঝতে পারবো এটা কমপ্লিট গ্রাফ। খুব বেশি ইম্পর্টেন্ট এটা, কমপ্লিট গ্রাফ। ওকে, ঠিক আছে। দেখো এখানে যে কয়টা ভার্টেক্স আছে প্রত্যেকের সাথে কানেক্টেড, প্রত্যেকের সাথে কানেক্টেড, এটা হলো কমপ্লিট গ্রাফ। সিম্পল, যতগুলো ভার্টেক্স থাকবে প্রত্যেকটা ভার্টেক্স যদি প্রত্যেকের সাথে কানেক্টেড থাকে সেটা হলো আমার কমপ্লিট গ্রাফ আমরা বলতে পারি। সো এখানে তোমরা দেখে নেবা বাই পার্টের আমরা গ্রাফ এটাকে বিভক্ত করে ফেলছি বিভিন্ন একটা প্ল্যানার গ্রাফ। যদি আমি কোনো ক্রসিং ছাড়া, প্ল্যানার মানে হলো সিম্পল, একদম একটা কথাতে শেষ হয়ে যাবে, উইথাউট এনি ক্রসিং। যদি কোনো ক্রসিং ছাড়া এটাকে ড্র করতে পারি সেটা হয়ে যাবে। এটা এভাবে তৈরি করতে হবে কথা নাই, এ বি সি ডি এখানে তুমি নাও, এভাবে 4টা নিবা, নেওয়ার পরে ভার্টেক্স নিবা এবং এ থেকে ডিতে আছে, ওকে এটি থেকে ডি আছে, মানে যেভাবে আছে আমি ওই ভার্টেক্স গুলাকে এজ গুলাকে যখন কালেক্টেড করব তখন যদি কোনোভাবে ক্রসিং ছাড়া আঁকাইতে পারি সেটা হলো আমার প্ল্যানার গ্রাফ। ঠিক আছে, নন প্ল্যানার মাস্ট বি ক্রস করতেই হবে, কোনোভাবে ক্রস ছাড়া উপায় নেই। ঠিক আছে, সেটা হলো আমার প্রত্যেকটা মজার ব্যাপার হলো প্রত্যেকটা কমপ্লিট গ্রাফ কিন্তু এক প্রকার কিসের গ্রাফ, তোমরা একটু দেখে নিবা নন প্ল্যানার, তবে নন প্ল্যানার নাও হতে পারে। এখানে একটা কথা আছে, যদি এই আকারে হয়, যেমন এ বি সি 3টা আছে, এর সাথে এটা কানেক্টেড, এটা কানেক্টেড, ঠিক আছে। সো এটা কিন্তু প্রত্যেকের সাথে কানেক্টেড, তো এটা কিন্তু আবার প্ল্যানার গ্রাফ। সো আমার এটা যে মাস্ট বি নন প্ল্যানার হতে হবে ব্যাপারটা এরকম না। টির ব্যাপারগুলো সবে আমরা ইনশাল্লাহ সে ডেটা স্ট্রাকচারে যা পড়েছি, অ্যালগরিদমে যা পড়েছি হুবহু তাই এখানে ইনশাল্লাহ বাড়তে আর কোনো কিছু লাগবে না। তবে একটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, সাইকেল একটা গ্রাফ লাগবে। ঠিক আছে, সাইকেল গ্রাফ হওয়ার 3টা শর্ত, একটা মাস্ট বি, এটা সিঙ্গেল সাইকেল হতে হবে। ঠিক আছে, কোনো এই যে দ্যার ইজ ওয়ান কন্টিনিউয়াস লুপ, সিঙ্গেল সাইকেল হতে হবে। আচ্ছা, তার প্রত্যেকটা ভার্টেক্সের ডিগ্রি হতে হবে কি 2, ঠিক আছে, ইকুয়াল ডিগ্রি এবং কানেক্টেড অ্যান্ড অ্যাসাইক্লিক। আচ্ছা, দেখি আমরা একটু আমরা বাস্তব উদাহরণ দেখি, তাহলে আমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখো এটা কিন্তু একটা সাইক্লিক গ্রাফ এখানে আমার ড্র করে ফেলছি, ঠিক আছে। আচ্ছা, সো সাইকেল গ্রাফ আছে, এরপরে আমার সম্ভবত এসাইক্লিক গ্রাফও দেওয়ার কথা। হ্যাঁ, এসাইক্লিক গ্রাফটাও আমি এখানে দেখিয়ে দিয়েছি, এবং শুধু কোন ফিচারের কারণে এখানে কোনো সাইকেল পূর্ণই হয় নাই, তাই না। সো এখানে আর গ্রাফ নিয়ে আর কোনো সমস্যা নাই। আমরা যে স্টার টোপোলজি পড়ছিলাম মনে আছে, স্টার টোপোলজি পড়ার সময় নেটওয়ার্কিংয়ে যে থিমটা, সেম থিমের উপর ভিত্তি করে স্টার টোপোলজি কোনো একটা সেন্ট্রাল নোড সেন্ট্রাল ভার্টেক্স থাকবে, যে ভার্টেক্স প্রত্যেকটা ভার্টেক্সের সাথে কানেক্টেড, সেটা হলো আমার স্টার গ্রাফ। এখানে 0 ভার্টেক্সটা আছে, 0 ভার্টেক্সের সাথে প্রত্যেকটা
ভার্টেক্স কানেক্টেড। আচ্ছা, এরপর আছে হুইল গ্রাফ, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তো এখানে সিম্পল হুইল গ্রাফটা হলো আমরা এই এর ক্ষেত্রে যদি বলি, একটু আগে যেটা পড়ছিলাম স্টার গ্রাফের সাথে এটার পার্থক্যটা কি, যে এখানে একটু দেখতে পাচ্ছি এই সেন্ট্রাল গ্রাফটা ঠিক আছে আলাদা আলাদা নোট করা কানেক্টেড, কিন্তু তারা পরস্পরের সাথে কিন্তু কানেক্টেড ছিল না। এখানে কিন্তু দেখো ব্যাপারটা হলো এইটা। এবং তুমি যদি এর ক্ষেত্রে চিন্তা করো, তার মানে আলটিমেটলি এখানে আমি একই সাথে হুইল গ্রাফে দিতে পাচ্ছি সেন্ট্রাল থেকে সবগুলোর সাথে কানেক্টেড, আবার তারা পরস্পরের সাথে সবাই কানেক্টেড না, কোনো কোনো ভার্টেক্স কানেক্টেড। আচ্ছা, এখানে আমি সময়ের সুবিধার্থে এখানে চেঞ্জ করতেছি এবং গ্রিড দেখতে পাচ্ছ। আমি যে জিনিসটা তোমাদের দেখাতে চাচ্ছিলাম এইটা, যদি আচ্ছা যদি এরকম চিন্তা করো 1 2 3 4 5 6 7 8, এটাকে বোঝার জন্য একদমই সহজ। এটাকে তুমি বাইনারিতে রূপান্তর করে ফেলবা, কোনোদিন ভুল হবে না। এটা 0 সিম্পল, ঠিক আছে। তারপরে তুমি লিখে ফেলো, তাহলে আর কোনো ভুল হবে না। এটা 4, এটা 6, এটা 7, 0 থেকে 7 পর্যন্ত মোট 8টা, তাই না? 4 একে 5, এটা 1, এটা 3, এটা 2। দেখো তো কিভাবে এটা হচ্ছে 0 1 2 3 4 5 6 7। তুমি এইভাবেই করে ফেলবা, কোনো সময় ভুল হবে না। এবং পরবর্তীতে এটার ভ্যালুগুলা শুধু বাইনারি ভ্যালু বসিয়ে দিবা এবং সেটা কমা দ্বারা সেপারেশন করে দিবা, আমার এই হয়ে যাবে হাইপার কিউব গ্রাফ। খুব ইম্পর্টেন্ট এটা। অনেকে হাইপার কিউব গ্রাফ ড্র করতে অনেকে হিমশিম খেয়ে যায়, কোনো দরকার নেই, সিম্পল 0 1 2 3, তাহলে কি হবে 4 5 6 7। তুমি এখন মানগুলো বসিয়ে দাও, দেখবে একটার সাথে 8টা নাই এবং প্রত্যেকের সাথে দেখো এই যে 1 কিভাবে হবে, এই যে 0 পয়েন্ট এবং 1, ঠিক আছে। আচ্ছা, দেখো এই দুইটা ফিক্সড, একটা চেঞ্জ, প্রত্যেকটার ক্ষেত্রে দেখো তাই। এই 1 ফিক্সড, 0 ফিক্সড, বাট এখানে চেঞ্জ। তুমি লক্ষ্য করো যে কোনোটার সাথে দেখো 1 এটা ফিক্সড, আচ্ছা এই 0টা ফিক্সড, কিন্তু মাঝখানের এটা চেঞ্জ। মানে 3টা বিটের মধ্যে 2টা ফিক্সড থাকবে, 2টা বিট ফিক্সড থাকবে, সিম্পল। কোন 2টা ফিক্সড থাকবে কোনো নাই, নির্দিষ্ট নাই। আর একটা হবে চেঞ্জ, সিম্পল। আমার এটা হবে হাইপার কিউব, কি মানে 8টা যেহেতু বিশিষ্ট, তার মানে এই কিউব গ্রাফটা এখানে আমাদের হয়ে যাবে। আচ্ছা, যে যে গ্রাফটার মধ্যে কোনো ধরনের কোনো নাই, থাকবে না, সো এখানে কোনো কিছু আছে নাই, তার মানে তারা আলাদা আলাদা, এটাকে বলা হয় নাল গ্রাফ। আচ্ছা, সো কানেক্টেড ডিসকানেক্টেড, এটা তো কানেক্টেড ডিসকানেক্টেড আমরা বুঝতে পারতেছি। রেগুলার গ্রাফ এটা নরমাল। অনেকগুলো এখানে উদাহরণ দেওয়া আছে, তোমরা এটা দেখে নিবা ইনশাল্লাহ। আমরা একটু এমসিকিউতে চলে যাই। এমসিকিউতে গ্রাফ থিওরি এবং তার অ্যাপ্লিকেশন। গ্রাফ থিওরিতে এখানে বলছে যে গ্রাফ বলতে আমরা কি বুঝি, সেই গ্রাফ হলো কি, ভার্টেক্স এবং এজের একটা সেট সমষ্টি, তাই না? তাই কিন্তু এখানে তাই বলা আছে। আনরিলেটেড গ্রাফ কি, তারপরে ডিগ্রি অফ ভার্টেক্স কি, একটা ভার্টেক্স থেকে আরেকটা ভার্টেক্সে যাইতে বা একটা কতগুলা গমন করছে সেটা তো তার ভার্টেক্স, এটা হচ্ছে সিরিজ। এবার তার মানে ডিগ্রি অফ এ কে কয়টা, 2টা। যদি ডিতে থাকতো তাহলে দিতাম 3টা, ঠিক আছে। সির ক্ষেত্রে কয়টা, একটা। ডির ক্ষেত্রে একটা, বির ক্ষেত্রে একটা। তার মানে এটা হলো ডিগ্রি অফ ভার্টেক্স, মানে একটা নোট কয়টা আটটা কয়টা ভার্টেক্সের সাথে কানেক্টেড, সেটা হলো আমার এজ দ্বারা, সেটা আমার গুনবো, এজের সংখ্যাটাই আমি গুনবো, আর কিছুই না। এটা ডিগ্রি অফ ভার্টেক্স, ঠিক আছে। পাথ আমরা অলরেডি বুঝাইছি, তাই না? তারপরে সাইকেল গ্রাফ আমরা পড়ছি, কানেক্টেড গ্রাফ পড়ছি। গ্রাফ থিওরির মধ্যে অবশ্যই সেটা যদি আমার সাইকেল হওয়া যাবে না। সাইকেল হলে কি তখন এটা ট্রি হবে? ট্রি তো আমরা দেখছি বিভিন্ন রকম ট্রি পড়ছি, তাই না? ট্রি যখন আমরা পড়ছি, বাইনারি ট্রি পড়ছি, বিএসটি বাইনারি সার্চ ট্রি যখন আমরা পড়ছি, সো এই ক্ষেত্রে এগুলা আমাদের লক্ষ্য রাখতে হবে। তো আশা করি আজকে পর্যন্তই তোমাদের সাথে আমি পার্ট 2 দেওয়ার চেষ্টা করব। তবে তার আগে অবশ্যই এমসিকিউ শতভাগ এখানে যতগুলা দেওয়া আছে
পড়বা উইথ এক্সপ্লেনেশন এবং কেন বাকিটা হলো না, তাহলে একই সাথে থিওরিতে যাদের কোনো প্রবলেম থাকে সেটা কাভার ইনশাল্লাহ হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমি পার্ট 2 নিয়ে আলোচনা করব। সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।